আচ্ছা আমার যে কোশ্চেনটা ছিল এখন আমি ইউআরএল থেকে যদি এখানে পাঠাই আমি কি পাচ্ছি ইউআরএল থেকে আমি কোয়েরি স্ট্রিং দিয়ে তো আমরা ডেটা পাস করি তাই না কোশ্চেন মার্ক দিয়ে সো আমি কাস্টমারের নাম ঠিকানা বা আমার যে প্রপার্টিগুলো ছিল প্রপার্টিগুলোতে আমি ভ্যালু দিলাম দিয়ে আমি যখনই এন্টার প্রেস করব তখনই আমার এখানে রিকোয়েস্টটা চলে আসে তাই না আমাকে কি কেউ একটু বলবেন যে কন্ট্রোলারের মেইন রেসপন্সিবিলিটিটা কি কন্ট্রোলার কি দায়িত্বটা আসলে পালন করে সেটা কি আসলে মানে ওর মেন কাজটা কি যে এটা না এটাই হচ্ছে ওর প্রধান কাজ কন্ট্রোলারের এটা হচ্ছে প্রধান কাজ যেমন ভিউ রিটার্ন করা এটা কন্ট্রোলারের একটা প্রধান কাজ তাই না তারপরে হচ্ছে মেসেজ রিটার্ন করা এটা কন্ট্রোলারের একটা প্রধান কাজ ঠিক তো এরকম আর কি কাজ আছে কন্ট্রোলারের মধ্যে বিভিন্ন অ্যাকশন লেখে এই অ্যাকশনগুলো কল করা আচ্ছা এটাও কন্ট্রোলারের একটা প্রধান কাজ আর বলেন আপনারা তো অলরেডি ক্লাস করে ফেলছেন একটা দুইটা কয়টা ক্লাসগুলো আপনাদের এমবিসি একটা ক্লাস ওকে আমি একটু বলি আসলে এগুলো কোনো কিছুই কন্ট্রোলারের প্রধান রেসপন্সিবিলিটি নয় কন্ট্রোলারের একটাই সবথেকে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে রিকোয়েস্ট হ্যান্ডেল করা অর্থাৎ ইউআরএল থেকে আমার যে রিকোয়েস্ট আসছে এই রিকোয়েস্টটাকেই সেই ম্যানেজ করবে এটা হচ্ছে ওর কাজ এখন ওই রিকোয়েস্টের পার্সপেক্টিভে সে আসলে কি করবে না করবে সেটা তো আমার কাজ এটা তো আমার দায়িত্ব তাই না যেমন আমি চাইলে এখানে স্ট্রিং রিটার্ন করছি আমি চাইলে এখানে ভিউ রিটার্ন করছি আমি চাইলে যে কোনো কিছু রিটার্ন করছি কিন্তু আমি কি কন্ট্রোলারের এই যে রিকোয়েস্টের যে একটা লাইফ সাইকেল ওই লাইফ সাইকেলে কি আমি হাত দিতে পারছি আমি কিন্তু সেটা পারছি না এই কাজটা কে করছে এমবিসি করছে আর রিকোয়েস্টের এই দায়িত্বটা পালন করছে কন্ট্রোলার ওকে সো আমার যে কোশ্চেনটা ছিল যে আমি যদি এখানে পাস করি একটু রান করে দিই আপনারা এটা আমাকে হেল্প করবেন অনেকদিন হলো তো কাজ টাজ করি না সো আমরা কাস্টমার স্ল্যাশ এন্ট্রি তাই না এরপরে কি দিতে হয় কোশ্চেন মার্ক দিতে হয় তারপরে নেম দিলাম ধরেন এই যে ভ্যালুটা আমি দিলাম দিয়ে এখন আমি যদি এন্টার প্রেস করি আমার এখানে ভ্যালুগুলো চলে আসছে তাই না চলে আসছে আমি এখন কি করতে পারবো ডেটাবেজে এটাকে সেভ করতে পারবো ব্যাপারটা তো তাই আমার কথা হচ্ছে আমি যে আপডেট অপারেশন করব কিভাবে কি দিয়ে আমি বুঝতে পারবো যে এটাকে আমার আপডেট করতে হবে আপনারা না ক্রুড অপারেশন করছেন এটা নিয়ে অ্যাসাইনমেন্ট আমি কি ঠিক আগাচ্ছি আপনাদের সাথে আপনারা তো এটাই তো করবেন এন্ট্রি করবেন আগে তো ক্রিয়েট করতে হবে তো আমি ক্রিয়েট করার জায়গা পেয়ে গেলাম হ্যাঁ আমার কাছে এখানে ভ্যালু আসছে আমি এখন ক্রিয়েট করে ফেলবো প্রশ্ন হচ্ছে আমি আপডেট কখন করব ধরো আমি আপডেট করতে চাই কিভাবে করব আমি সেটা বুঝবো কি করে যে এটা আমি আপডেট করব আমরা সরাসরি অ্যাকশন আপডেট নামে একটা অ্যাকশন নিলেন তারপরে সেই সেখানে তো এভাবে ভ্যালু আসতেছে ধরেন এটার নাম ক্রিয়েট না এটার নাম আপডেটই আমি ধরলাম আপনি আপডেটের মধ্যে দিলেন এরকম ভ্যালু আসছে আমি কিভাবে আপডেট করব এটাকে কি দিয়ে বুঝবো এটা এখন আপডেট হবে আইডিটা যখন থাকবে বা কোড যখন থাকবে তো এটা বলতে এত সময় লাগছে কেন আপনাদের তাই না আমি তো ওইটাই জানতে চাচ্ছি যে আমার তো একটা কি পয়েন্ট ধরতে হবে আপনি যদি ডিলিট করতে চান সেই কি পয়েন্ট কি হয় কোড অথবা আইডি আপনি যদি আপডেট করতে যান আপনার কি পয়েন্ট লাগবে সেই কি পয়েন্টটা হচ্ছে আমাদের আইডি অথবা কোড এটাই জানতে চাচ্ছিলাম আপনাদের কাছ থেকে তার মানে আমরা এখনো HTML এ যাই নাই তাই না আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা হবে আমাদের এই কোর্সের অংশ কিন্তু আসলে এটা না আপনাদের সাথে HTML CSS বুটস্ট্র্যাপ এগুলো নিয়ে আলোচনা করা তারপরেও আমরা ট্রাই করব একটা ক্লাসের কিছুটা অংশ যদি আপনাদের সাথে আলোচনা করা যায় যে আমরা তো HTML জেনে আসছি সেটাকে আমরা এমবিসির ভিউতে কি করে বসাবো বা এমবিসির নিজস্ব ডিজাইন আছে সেই ডিজাইনের মধ্যে আমরা কি করে সেটা অ্যালাইন করতে পারি নর্মাল HTML এবং এমবিসির HTML কি করে আমরা ম্যাচ করাতে পারি সেই জিনিসগুলো আমরা একটু আলোচনা করে ফেলবো সেটা আজকে না সেটা পরবর্তী কোনো ক্লাস বাট ইন দ্য মিন টাইম আপনারা আগামী কয়েকদিনের ভিতরে দেখে ফেলবেন কারো যদি কোনো ল্যাকিংস থাকে HTML নিয়ে CSS নিয়ে বুটস্ট্র্যাপ নিয়ে আপনারা অবশ্যই দেখে ফেলবেন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট উইকে জাভাস্ক্রিপ্টের ক্লাস না নেক্সট উইকে মানে নেক্সট উইকের মেবি বৃহস্পতিবারে অথবা মঙ্গলবারে হবে আজকে হচ্ছে 28 তারিখ তাই না
4 তারিখ 4 তারিখ বৃহস্পতিবার 4 তারিখ বৃহস্পতিবার। আচ্ছা, এর ভিতরে এন্টিটি ফ্রেমওয়ার্ক দিয়েছে না? জি। এন্টিটি ফ্রেমওয়ার্ক দিয়েছে এপ্রিলের 2 তারিখ, এপ্রিলের 4 তারিখ হচ্ছে jQuery, তারপরে হচ্ছে 7 তারিখে হচ্ছে 7 তারিখে jQuery, 9 তারিখ হচ্ছে HTML CSS। এটাকে আগে নিয়ে আসতে হবে, HTML CSS যেটা ওটাকে আগে নিয়ে আসতে হবে, কারণ বুটস্ট্র্যাপ ছাড়া jQuery ভালো মতো দেখানো যাবে না। আচ্ছা, আমি এটা আলোচনা করে নেব। যাই হোক, মানে আপনাদের নেক্সট উইকে বা তার একদিন দুদিন পর আপনাদের jQuery ক্লাস হবে। সো আপনারা আগে থেকে জাভাস্ক্রিপ্ট এবং jQueryটা দেখে নেবেন, বিশেষ করে jQueryটা। জাভাস্ক্রিপ্ট আমরা এখানে খুব একটা করাই না, জাভাস্ক্রিপ্ট নিয়ে আমাদের কোনো ফোকাস নাই, কিন্তু jQueryটা আপনারাই দেখে নেবেন, না হলে ক্লাস বুঝতে খুবই অসুবিধা হবে, খুবই অসুবিধা হবে, যে অসুবিধার কোনো সীমা নাই। ফাইন, এবার আপনাদের কাছে আমি একটা কোশ্চেন করি। সেই কোশ্চেনটা হচ্ছে, এটা তো আমার লোকাল হোস্ট, তাই না? ইউআরএল, অর্থাৎ আমি যদি এই অ্যাপ্লিকেশনটাকে সার্ভারে হোস্ট করি, তাহলে এখানে আমার কি আসবে? কোনো একটা আইপি অ্যাড্রেস আসবে, অথবা আইপি অ্যাড্রেসের এগেইনস্টে আমার যে ডোমেন নেম, সেই ডোমেন নেমটা আসবে। তো এটা হচ্ছে ধরেন আমার সেই ডোমেন নেম, আমি স্ল্যাশ দিলাম customer/entry। আমি যদি বলি যে না, আমি এভাবে দেব না, আমি entry/customer দিব, তাহলে কি কাজ হবে কিনা? হবে না। প্রশ্ন হচ্ছে কেন হবে না? স্যার রাউটারে ইয়াতে স্যার হচ্ছে প্রথম হচ্ছে যে কাস্টমারের কাছে না, আমাদের মডেলের কাছে দেন হচ্ছে সেখান থেকে রিকোয়েস্ট হচ্ছে কন্ট্রোলের কাছে যায়। কিন্তু আমি এভাবে চাই, মানে ইউআরএলটা এইভাবে সেট করতে চাচ্ছেন? হ্যাঁ আমি এভাবে সেট করতে চাই। ইউআরএল সেট করা যায়? কোথায় সেট করবো আমরা সেটা? অ্যাপ রাউটারে আপনাদের সাথে কি আলোচনা হয়েছিল এটা নিয়ে? না স্যার, রাউটারে তো না। রাউটার ওকে, সো আমরা এটা একটু দেখি এই কাহিনীটা আসলে কোথায় করা যায়। এটা আসলে করা যায় হচ্ছে রাউট কনফিগে। রাউট কনফিগে গেলে আপনি দেখবেন যেখানে ডিফল্ট এটা দেওয়া আছে, যে প্রথমে কন্ট্রোলার, তারপর হচ্ছে অ্যাকশন, এরপর হচ্ছে আইডি, যেটা অপশনাল প্যারামিটার, তাই না? এটা হচ্ছে ইউআরএল, এই সিস্টেমে ম্যাচ করবে। অর্থাৎ প্রথম যেটা থাকবে সেটাকে সে কন্ট্রোলার হিসেবে চিন্তা করবে, পরে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাকশন, তারপর আপনি কোনো প্যারামিটার থাকলে দিবেন, না দিলে নাই। ওকে, নর্মালি যদি আপনি কোনো একটা ইন্টিজার বা লং কোনো ভ্যালু দেন নাম্বার টাইপের, সেটাকে সে কী হিসাবে ধরে নেয়? আইডি হিসেবে এমনিতেই ধরে না, আপনাকে দিতে হয় না। আর অন্য কোনো কিছু যদি হয় আপনাকে সেটা বলে দিতে হবে। আমি যদি বলি যে না, আমি এটাও থাকবে, পাশাপাশি আমি এক ধরনের বানাবো, সেটাও কিন্তু করা যায়। বাট ডিফল্ট যেটা সেটাকে কোথায় রাখতে হবে? সবার শেষে রাখতে হবে। বোঝা যাচ্ছে? আপনি কন্ট্রোলারটাকে, অ্যাকশনটাকে এদিকে নিয়ে দেন, কন্ট্রোলারটাকে ওখানে নিয়ে যান, তাহলে কিন্তু আমরা যেভাবে চাচ্ছি সেভাবে হয়ে যাবে। আইডিয়া পেয়েছি আমরা? ওকে, প্রয়োজনে বাসায় গিয়ে আরেকটু স্টাডি করবেন কাস্টম ইউআরএল কী করে জেনারেট করতে হয়, যদিও এগুলো রিয়েল লাইফে খুব একটা কাজে লাগে না। আচ্ছা, আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, নেমিং কনভেনশন হচ্ছে কন্ট্রোলারের নাম প্লুরাল হয়, মানে কাস্টমারের জায়গায় কাস্টমার্স হবে। যেমন ডেটাবেজের টেবিলের নাম কি হয়? প্লুরাল, তাই না? ঠিক তেমনি কন্ট্রোলারের নাম প্লুরাল হয়, এটা হচ্ছে নেমিং কনভেনশন। সো আমাদের, আমি দেখি কি কি আছে। আমরা এখনো কানেকশন তৈরি করি নাই না, ডেটাবেজের সাথে কানেকশন তৈরি করি নাই। আচ্ছা, সো আমরা তৈরি করে ফেলি। আমাদের উইন্ডোজ ফর্ম কোনটা ছিল? উইন্ডোজ ফর্মে আমাদের ইয়ে ছিল না, ওই কানেকশন ইয়ে ছিল না, অ্যাড কানেকশন স্ট্রিং। কোথায় পাবো সেটা? আগের গুলোতে পাবো? ইনহেরিটেন্স পলিমরফিজম এর ভিতরে পাবো কি? ও আচ্ছা, আমি একটা নিয়েছিলাম, তো সেটা কোনটা? 17 ও
আচ্ছা, আমরা স্টুডেন্ট ডিবিটা একটু দেখে আসি। স্টুডেন্ট ডিবির কি অবস্থা? So, আমরা খেয়াল করি একটু যা করলাম, আমাদের উইন্ডোজ ফর্মে যে অ্যাপ্লিকেশনটা ছিল সেখানে আমাদের বিজনেস লেয়ার এবং রিপোজিটরি লেয়ার বানানো ছিল, তাই না? এখানে নতুন করে আমাদের বানানোর কি দরকার আছে? নাই। সেই জায়গা থেকে আমরা এটাকে এখানে নিয়ে আসছি। আপনাদের সাথে তো আমি আলোচনা করেছিলাম স্টুডেন্ট ম্যানেজার, মনে আছে আপনাদের? স্টুডেন্ট ম্যানেজার, তারপরে হচ্ছে স্টুডেন্ট রিপোজিটরি। আচ্ছা, অনেকেই তাদের এর একটা মূল প্রশ্ন ছিল যে আমরা বেশিরভাগ লোকে বুঝতে পেরেছেন আপনারা যে আমি স্টুডেন্ট ম্যানেজার যেটা, এখান থেকে যদি আমি ইয়ে করতাম, কি বলে, মেসেজ বক্স ডট শোতে যদি আমি দেখাতাম তাহলে কি প্রবলেম হতো? মেসেজ বক্স ডট শো সেটা হচ্ছে উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশনের একটা পার্ট, সেটা কিন্তু এটার কোনো পার্ট না। যদি আমরা সেটা লিখতাম সেটাকে আমরা এখানে আর সেই ফ্যাসিলিটি পেতাম? কাজ করতো না। এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইউআই লেয়ারের পার্টটুকু ইউআই লেয়ারে সবসময় যেন থাকে, আমরা সেই সিস্টেমেই এখানে করলাম। এবং এই যে মেসেজটা, এখন সে যদি উইন্ডোজ ফর্ম ইউজ করে তাহলে সে এখান থেকে ক্যাচ করে মেসেজটা দেখাবে, সে যদি ওয়েব ফর্ম ইউজ করে সে ওয়েব ফর্ম সিস্টেমে দেখাবে, আর সে যদি এমবিসি ইউজ করে এমবিসির মতো করে দেখাবে। বুঝতে পেরেছি আমরা? তো আমরা দেখবো যে কোনো একটা ঘটনা যদি এরকম ঘটে তাহলে এমবিসিতে কী করে সেই ইয়েটা দেখানো যায়। সো প্রথমে আসি, আমার উদ্দেশ্য হচ্ছে এটা যে আপনারা তো কুইরি স্ট্রিং দিয়ে এখন কাজ করছেন, আমি চাচ্ছি যে আমি ফর্ম দিয়ে আসলে জিনিসটাকে কাজ করব। ঠিক আছে, ফর্ম দিয়ে। তো ফর্ম দিয়ে করার জন্য কী কী জিনিস আমাদের করতে হবে? প্রথম হচ্ছে আমাদের একটা কন্ট্রোলার লাগবে, তাই না? আমাদের স্টুডেন্ট কোনো কন্ট্রোলার কি বানানো আছে? নাই কিন্তু। সো আমরা একটা স্টুডেন্ট কন্ট্রোলার বানাই। কন্ট্রোলার অ্যাড কন্ট্রোলার, এমটি কন্ট্রোলার আমরা নিলাম। সো আমরা এখানে লিখব স্টুডেন্টস কন্ট্রোলার। আমাদের একটা এমটি কন্ট্রোলার চলে আসছে। কেমন? আমরা এই জিনিসটা ফেলে দেবো, এগুলো কিছু রাখবো না, যেহেতু আমরা একদম স্ক্র্যাচ থেকে করতে চাচ্ছি, এগুলো আমাদের লাগবে না। সো কন্ট্রোলার নিয়ে তো আপনাদের সাথে আলোচনা হয়েছে, ইটস এ ক্লাস। আমি যে জিনিসটা নিলাম এটা একটা ক্লাস, সে কাকে ইনহেরিট করলো? কন্ট্রোলার। আমরা তো ইনহেরিটেন্স নিয়ে তো আমাদের সাথে আলোচনা হয়েছে। সো কন্ট্রোলার দিয়ে যখন আমি ইনহেরিট করলাম, এই যে কন্ট্রোলার সে নিজেও কিন্তু একটা ক্লাস। আমরা যদি এর ভিতরে যাই, দেখা যায় না এর ভিতরে? আচ্ছা, গো টু ডেফিনিশন নাই, পিক ডেফিনিশন না, পিক না, আসলে গো টু ডেফিনিশনে যেতে হবে। দেখা যাওয়ার কথা go to declaration, যাই হোক মেবি 13 এটা দেখায় না, আমি শিওর না। তবে কন্ট্রোলার কি জিনিস, তার ভিতরে কি কি মেথডগুলো আছে, সে কি কি জিনিসগুলো আমাদেরকে ফ্যাসিলিটি দেয়, ওই জিনিসগুলো কিন্তু কন্ট্রোলারের ক্লাসের মধ্যে লেখা। আপনারা যারা ভিজুয়াল স্টুডিও 17 ইউজ করেন বা সেটা ট্রাই করে দেখেন, আমি যতটুকু জানি যেটা দেখা যায়, দেখা যাচ্ছে সেটাই বলছি, কেন তো কোনো কারণে দেখা যাচ্ছে না। সো এটা দেখা যায় যে সে কি কি জিনিস আপনাকে সাপোর্ট দেয়, সেই জিনিসগুলো আমরা ওর ভিতরে পাবো। তো আমরা নর্মালি যদি একটা ক্লাস নিই, সেই ক্লাস যদি আমার কন্ট্রোলার ক্লাসকে ইনহেরিট করে তাহলে সে কি পাচ্ছে? কন্ট্রোলারের সকল ফ্যাসিলিটি আমরা এই ক্লাসের মধ্যে পেয়ে যাব। সো আসি আমরা এখানে একটা ইয়া লিখব। আপনারা অ্যাকশন দিয়ে কাজ করেছিলেন তাই না? অ্যাকশন সেই রিটার্ন টাইপটা কি ছিল? হ্যাঁ হ্যাঁ, না আপনারা সেভ করতে চাইছিলেন না, কোয়েরি স্ট্রিং দিয়ে আপডেট করার জন্য চেষ্টা করেছিলেন। সেই আপডেটের ইয়ে কি ছিল? আবার আমাকে বলেন তো, পাবলিক অ্যাকশন রেজাল্ট। এই অ্যাকশন রেজাল্ট আপনারা কোথায় পেয়েছেন? কেউ বললেন করেছেন, কেউ করেন না। স্ট্রিং রিটার্ন করেছিলেন, সেভ হলো কি হলো না? ওকে ফাইন। এবার আমি আসি, যেহেতু অ্যাকশন রেজাল্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা হয় না, আমি একটু আলোচনা করে ফেলি। অ্যাকশন রেজাল্ট আসলে কোনো কিছু না, ইটস এ মেথড। আর এটা হচ্ছে মেথডের একটা রিটার্ন টাইপ। অ্যাকশন রেজাল্টটা কি?
মেথডের রিটার্ন টাইপ। আপনি যদি স্ট্রিং দেন, স্ট্রিং এর বাইরে কিছু রিটার্ন করতে পারবেন? পারবেন না। তো অ্যাকশন রেজাল্ট হচ্ছে সকল রেজাল্টের বেস, সকল রেজাল্টের বেস। কীরকম রেজাল্ট আমি একটু বলি। এখন আমি ক্রিয়েট দিলাম। এখন আমি চাইলেই এখান থেকে কি রিটার্ন করতে পারতেছি, ধরেন রিটার্ন আমি নাল করে দিতে পারছি, রিটার্ন আমি জেসন করে দিতে পারছি, তারপরে রিটার্ন পার্শিয়াল ভিউ করতে পারছি। এরকম অনেক ধরনের রেজাল্ট আছে এমভিসির। আপনারা একটু নোট করে নেবেন যে অ্যাকশন রেজাল্ট কত ধরনের রেজাল্টকে আসলে সে সাপোর্ট দেয়। ASP.NET-MVC-তে কত ধরনের এরকম রেজাল্ট আছে। কিছু নাম আমি আপনাদেরকে বলি: অ্যাকশন রেজাল্ট, ভিউ রেজাল্ট, কন্টেন্ট রেজাল্ট, পার্শিয়াল ভিউ রেজাল্ট, জেসন রেজাল্ট, এরকম অনেক ধরনের রেজাল্ট আছে। সকল রেজাল্টের বেস কে? অ্যাকশন রেজাল্ট। সো যেমন ধরেন আমি বললাম খেয়াল করে দেখেন কি লিখছে, আসলে তো বোঝার দরকার নাই, জাস্ট এতটুকু একটু বোঝার ট্রাই করেন যে আমি প্রথমে লিখলাম হচ্ছে অ্যাকশন রেজাল্ট, সে কিন্তু পার্শিয়াল ভিউ রেজাল্ট যেটা, পার্শিয়াল ভিউ যেটা, এটা কিন্তু সে সাপোর্ট দিচ্ছে। এই এরর মানে হচ্ছে আপনি কোনো পার্শিয়াল ভিউ চিনাই দেন নাই, এটার অর্থ এটা না সে পার্শিয়াল ভিউ রিটার্ন করতে পারে না। আমার কথা বোঝা যাচ্ছে? এই যে লাল কালিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লাল কালি মানে কিন্তু ইরর নাই। লাল কালি মানে হচ্ছে আমি তাকে কোনো ভিউ চিনাই দেই নাই, বাট সেই কথা বলছে না যে আমি পার্শিয়াল ভিউ রিটার্ন করতে পারবো না। যেমন করে একে আমি জেসন সব কিছু চিনে দেওয়ার পরেও সে বলছে কি যে আমি জেসন রেজাল্টকে পার্শিয়াল ভিউ রেজাল্টে কি করতে পারছি না, কনভার্ট করতে পারছি না। তার মানে হচ্ছে আমি যদি বলি যে পার্শিয়াল ভিউ রেজাল্ট আমি রিটার্ন করব, তাহলে আমি পার্শিয়াল ভিউ রেজাল্টে আমাকে রিটার্ন করতে হবে, এর বাইরে আমি আর কিছু রিটার্ন করতে পারবো না। যেমন আমি যদি বলি নর্মালি আপনি একটা ভিউ যদি রিটার্ন করেন তাও সে পারবে না, এটা হচ্ছে ব্যাপার। আপনি যদি এখানে একটা স্ট্রিং রিটার্ন করেন, একটা স্ট্রিং, তাও সে পারবে না, বিকজ তার রিটার্ন টাইপ কি, পার্শিয়াল ভিউ রেজাল্ট। বাট আপনি যদি অ্যাকশন রেজাল্ট দেন, তাহলে সে যতগুলোকে সাপোর্ট দেয়, সে কিন্তু স্ট্রিং সাপোর্ট দেয় না, স্ট্রিং সাপোর্ট দেওয়ার আবার আলাদা। এই অ্যাকশন রেজাল্ট হলে আপনি এখানে জেসন রিটার্ন করতে পারবেন, এখানে পার্শিয়াল ভিউ রিটার্ন করতে পারবেন, নর্মাল ভিউ রিটার্ন করতে পারবেন, যতটুকু সে সাপোর্ট দেয় সবগুলো আপনি রিটার্ন করতে পারবেন। কারণ হচ্ছে অ্যাকশন রেজাল্ট সকল রেজাল্টের বেস। মোটামুটি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন এটা কি, কেন, কি জন্য ইউজ করবো সেটা আমরা আস্তে আস্তে করে আসতেছি। সো আমরা এতদিন দিতাম কি বুলিয়ান অথবা স্ট্রিং রিটার্ন টাইপ আমরা দিতাম, তাই না? এখন আমি যেহেতু একটা পেজ রিটার্ন করবো, একটা পেজ, আমরা একটা HTML পেজ বানাবো না? আমরা তো এর আগে আমরা দেখেছিলাম কি কোয়েরি স্ট্রিং দিয়ে এনে স্ট্রিং রিটার্ন করে দিয়েছি। এখন আজকে আমরা দেখবো সেজন্য একটা আমাদেরকে পেজ রিটার্ন করে দেয়, ইউজারকে যেন একটা পেজ রিটার্ন করে দেয়। এই জন্য আমি এখানে দিলাম কি অ্যাকশন রেজাল্ট। আপনি চাইলে এখানে ভিউ রেজাল্টও দিতে পারতেন, ভিউ রেজাল্টও দিতে পারতেন। ভিউ রেজাল্ট দিলে আপনি এখানে রিটার্ন ভিউ করতে পারতেন, একটা ভিউ আপনি চিনাই দিলেন। বুঝা যাচ্ছে? তো আমরা আসি, আমি এক এক করে বুঝাই বলি, অডিট হওয়ার কিছু নাই। আমরা প্রথমে স্টুডেন্ট একটা কন্ট্রোলার নিলাম, স্টুডেন্ট কন্ট্রোলারে আমরা একটা মেথড লিখলাম। মনে করেন এটা একটা মেথড, যেটাকে এমভিসির ভাষায় বলা হয় অ্যাকশন। কি বলা হয়? অ্যাকশন। বিকজ এটা কার ভিতরে লেখা? কন্ট্রোলারের ভিতরে লেখা। কন্ট্রোলারের ভিতরে যেহেতু লেখা, এটা হচ্ছে একটা অ্যাকশন। আচ্ছা, সো এই অ্যাকশনের জন্য আমি ওকে বলছি কি যে তুমি একটা ভিউ রিটার্ন করো, তুমি একটা ভিউ রিটার্ন করো। তো ভিউ কি জিনিস? ভিউ হচ্ছে এটা HTML পেজ। তো HTML পেজকে আমি এখনো বানালাম, বানাই নাই। তো আমরা কত সিস্টেমে বানাতে পারি একটু আপনাদেরকে দেখাই। এই টোটাল মেথডের যে কোনো জায়গায় আপনি রাইট ক্লিক করে
অ্যাড ভিউতে যেতে পারেন। গো টু ভিউ তো আমাদের নাই, আমরা অ্যাড ভিউতে যাব। এরপরে যদি একবার বানাই ফেলি তাহলে গো টু ভিউতে যাওয়া যাবে। আপনি এই অ্যাকশনের উপরে লিখেও করতে পারেন, আপনি এই ভিউর উপরে লিখেও করতে পারেন, যেখানে ইচ্ছা আপনি করতে পারেন। ওকে, অথবা আপনি এই কন্ট্রোলার, আমরা যখন একটা কন্ট্রোলার নেই আমরা জানি সেই কন্ট্রোলারের নামে একটা ভিউ ফোল্ডার তৈরি হয়ে যায়, ভিউর ভিতরে একটা ফোল্ডার তৈরি হয়ে যায়, সে একেবারে কন্ট্রোলারের নামের সাথে মিল থেকে। এখন নেমিং কনভেনশন অনুযায়ী আমরা জানি যে কন্ট্রোলারের নামের সাথে আমার ভিউর যে ফোল্ডার তার নামের সাথে কি থাকতে হবে, মিল থাকতে হবে, এবং আমার অ্যাকশনের যে নাম ওই নামের সাথে ভিউর যে নাম সেই নামের মিল থাকতে হবে। বুঝে নেই মনে হয়? আমার অ্যাকশনের নাম কি, তাহলে এই নামে আমার ভিউ থাকতে হবে, অন্য নামে থাকলে তো সে বুঝবে না, সে কাকে রিটার্ন করবে। সো ধরেন আমরা স্টুডেন্টের ভিতরে গিয়ে অ্যাডে গেলাম, অনেকভাবে ভিউ অ্যাড করা যায়। আমি ধরেন এখানে নিউ আইটেম দিয়ে অ্যাড করছি, আপনি ভিউ দিয়ে করতে পারেন, যে কোনোভাবে আপনি করতে পারেন। অথবা অ্যাডে যাবেন, এই যে MVC 5 ভিউ পেজ, এই যে MVC 5 ভিউ পেজ অনেকভাবে করা যায়, আপনার যেভাবে খুশি। একটু আস্তে যাচ্ছে। আচ্ছা, আবার বলি, এখান থেকে আপনি অ্যাড ভিউতে গিয়েও আপনি যে কাজটা করতে পারেন, আপনি এখান থেকে অ্যাড নিউ আইটেমে গিয়েও আপনি করতে পারেন, খুঁজে নিউ আইটেমে গিয়ে তো আমরা সব পেয়ে যাই, সেখান থেকে খুঁজে আমরা দিতে পারি। অথবা শর্টকাটে সে নিচে আমাদেরকে দিয়ে দিল যে MVC 5 ভিউ পেজ, এখান থেকেও করতে পারেন। অথবা এখানে যে ভিউ কথাটা লিখে এটা দিয়েও করতে পারেন, আপনার যেভাবে খুশি। এবার আমরা ক্লিয়ার? আচ্ছা, আমার মনে হয় অনেক উপায় আছে, তো এই জন্য এগুলো বললে কনফিউশন হয়, তার থেকে বেটার একটা দিয়েই দেখাই যে, তাই মানে কনফিউশন আর থাকবে না। আমরা ভিউতে গেলাম, এখন ভিউর নাম দিব। মজার বিষয় হচ্ছে কি, দেখেন ভিউর নামটা এখন আমাকে নিজের হাতে দিতে হচ্ছে, বানান ভুল হলে কাজ করবে না, তাই না? কিন্তু যদি আমি এখানে অ্যাকশনের এখানে রেখে যদি আমি অ্যাড ভিউ করতাম, তাহলে সে কি করতো, নিচ থেকে ওই নামটা বসায় নিত। আচ্ছা, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজ এ লেআউট পেজ বা ক্রিয়েট অ্যাজ এ পার্শিয়াল ভিউ, এগুলা কি, এগুলো আমরা এখনো জানি না। ওকে, যেটা যেমন যেমন পড়ে থাকে, আমরা জানি না কিছু। সো অ্যাড বাটনে ক্লিক করলাম, করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা HTML পেজ চলে আসছে, তাই না? এখানে ভিউ ব্যাক টিউ ব্যাক কি কি জিনিস আসছে জানি না, ফেলে দিই, একদম খালি। আমরা যদি ফোল্ডার স্ট্রাকচারটা একটু দেখে আসি, আমরা দেখব, আচ্ছা শেয়ারের ভিতরে আগে কি কিছু ছিল? ছিল না, তাই না? আচ্ছা আমি ফেলে দিয়ে আসি, যেহেতু একদম স্ক্র্যাচ থেকে দেখাচ্ছি, ফেলে দিই। আবার যাই, অ্যাড ভিউ, ইউজ লেআউট পেজ, এটা তুলে দিলাম, এটা তুলে দিলাম, ঠিকঠাক তুলে দিলাম। লেআউট নিয়ে আমরা পরে আলোচনা করব, কেমন? লেআউটের আমাদের আলাদা আলোচনা আছে। এবার দেখেন একদম HTML দিয়ে দিল না। এবার এর আগে আমরা সেটা পাই না, কারণ ওই অংশটুকু আমার ভিউ লেআউটে ছিল, এই জন্য সে দেয় না। সো আমরা এটা ফেলে দিই, লেআউট নাই, এটা পড়ে থাকি ভাবে। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন আমরা পরিচিত কিনা এটার সাথে, পরিচিত না? উপরে আমাদের নিজেদের নাম, বাড়ির নাম, ঠিকানা, তাই না? এরকম এটার সাথে আমরা পরিচিত। টাইটেল হচ্ছে ক্রিয়েট। আমরা একটু দেখি আসলে আমাদের এটা কাজ করে কিনা। সো আমরা দেখব কি দিয়ে, H1 ট্যাগ আমরা জানি, HTML এর বহু ট্যাগ, আমরা দেখলাম হ্যাঁ কাজ করে, ভিউ কাজ করে, হ্যাঁ ভিউ কাজ করে। এটাই তো বিভিন্ন অ্যাপ্লিকেশন আপনি দেখবেন তারা বলে কি যে আপনি এই কাজ করেন, এই কাজ করার পর বা সুন্দর করে, মানে যখন আমরা অ্যাপ্লিকেশনটা নিই ফার্স্ট টাইম নেওয়ার পরে, হ্যাঁ ওয়েলকাম এটা বা অ্যাপ ওয়ার্কস, এরকম অনেক কথা আসে। তো এটা তো তাদের ভাষা, আমাদের ভাষা তো বাংলা, তাই আমরা দিলাম কাজ করে। হ্যাঁ বাংলা লেখা যায় যদি এই পিসি যদি সেই সাপোর্ট দেয় আর কি। সো আমরা জানি আমরা এই এটাতে ক্লিক করে আমরা কি করতে পারি, রান করতে পারি, পাশাপাশি কন্ট্রোল F5 দিয়েও আমরা রান করতে পারি। কন্ট্রোল F5 দিলে কি কাজ হবে, এই টোটাল অ্যাপ্লিকেশনটা একটা কম্প্রেস ফাইল তৈরি হবে। তৈরি হওয়ার পর সে ভিজুয়াল স্টুডিও নিজে এটাকে কি করবে, সার্ভারে তুলবে। IIS যে সার্ভার, আমাদের লোকাল সার্ভার, সার্ভারে তুলবে। সার্ভারে তোলার পর সার্ভারটাকে সে রান করবে। রান করার পর সে সার্ভারের সাথে ব্রাউজারে কানেক্ট করে ব্রাউজারে আমাদেরকে দেখাবে। এই যে অনেকগুলো সে কাজ করে, কিন্তু আমাদের সহ্য হয় না যে এত দেরি কেন করে। সো আমরা কন্ট্রোল F5 দিয়ে রান করি।
সে নিমিষেই কাজগুলো আসলে করে ফেলছে। এবং আপনি দেখবেন, আচ্ছা কি বলছে, লেআউট পেজ নট বি ফাউন্ড, ভিউ শেয়ার কোন জায়গা থেকে আসছে? এই লেআউট কি আগে ছিল? আগে ছিল? আমি আগে দেখি গত ক্লাসে আসলে আপনাদের লেআউটটা ছিল কিনা, দেখে আসি, বিশ্বাস নাই। ভিউজ নাই তো, তাই না? নাই। সো ভিউ স্টার্ট, আমরা এটা ফেলে দিই। কাজ করে? আচ্ছা কাজ করে। ওকে, সো এবার আমরা মূলত একদম মেইন ক্লাসে চলে আসি। এবার আমাদের চাওয়া হচ্ছে, আমরা গতকাল কাজ করেছিলাম হচ্ছে ইউআরএল দিয়ে। এখন আপনি যদি অ্যাপ্লিকেশন কোনো ইউজারকে দেন, ইউজার কি ইউআরএল এ বসে বসে লিখবে? আপনার অ্যাপ্লিকেশন নেবে? আপনি টাকা দিলেও নেবে যে ভাই আমি টাকা দিচ্ছি আপনি নেন, তাও তো নেবেন না। উল্টা মায়ের দেয় কি না সন্দেহ। তো মায়ের থেকে বাঁচতে হবে আমাদেরকে, ডেভেলপার যেহেতু হলাম, কি আর করা। সো বাঁচার জন্য আমরা যে কাজটা করব, আমরা এখানে একটা ডিজাইন করে ফেলবো, কেমন? সো আপাতত যেহেতু আমার এখানে কোনো বুটস্ট্র্যাপ নাই, আমি ওরকম কোনো ডিজাইনের দিকে যাচ্ছি না। আমি সুন্দর একটা টেবিল তৈরি করে টেবিল দিয়ে আমরা দেখার চেষ্টা করি। টেবিল যেই কালে বুটস্ট্র্যাপ ছিল না সেই কালে কি আমরা করি নাই? করছি। তাহলে টেবিল দিয়ে করছি। টিআর আমরা জানি টিআর ভিতরে কি কি থাকে? টিডি থাকে। তো আমরা দুইটা নিব, একটা হচ্ছে যদি টিডি হয়, একটা টিডির মধ্যে আমরা দিব হচ্ছে, ধরেন স্টুডেন্টের কি কি ছিল আমাদের? নেম ছিল না? নেম ছিল। আর এখানে আমরা একটা ইনপুট টাইপ নিব। ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট, আইডি ইকুয়াল টু নেম, আর নেম ইকুয়াল টু নেম। কেন দিলাম, কোনটা কেন দিলাম, কি কাজ করবে সেটা আমি বুঝে বলছি। আগে আমরা দেখি আদৌ আসলে কাজ করে কিনা এগুলা। একটা দিয়েই দেখি, তারপরে এক এক করে বাড়াবো। আবার রান দিই, দেখতে পাচ্ছি নেম নামে কিছু একটা আসছে। এখন একটা বাটন দরকার, তাই না? এখন না ইউজার দিবে এখানে, হ্যাঁ ইউজার এখন টাইপ করবে, সাবমিট বাটনে সাবমিট করবে। সো একদম আরেকটা টিয়ার আমরা তৈরি করি, অথবা কিছু, আচ্ছা অ্যাকশন থাকুক। ইনপুট টাইপ ইকুয়াল টু কি যে বলেন আপনারা, বুঝছেন? আমাকে তো কনফিউশনে ফেলে দিলেন। আর এটার কোনো আইডি নাম আমাদের লাগবে না। ওকে, সো ঠিক আছে, এতটুকু। এবার আমরা এখানে লিখব, কামাল নামে কেউ আছেন এখানে? আচ্ছা ঠিক আছে, কামাল। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমরা যখন সেভ বাটনে ক্লিক করব তখন কোথায় যাবে? আরে ডেটাবেস তো পরে, আগে তোমার কন্ট্রোলারে যাবে। ঘুমাচ্ছেন কেন? পানি লাগবে? ওকে, সো এই যে সেভ বাটনে ক্লিক করলে যে যাবে, কেন যাচ্ছে না বলেন তো? আমরা তো ক্লিক করছি, কেন যাচ্ছে না? আমাকে কেউ একটু বলতে পারবেন? ও কোনো অ্যাকশন লেখা হয় নাই? কেউ বলছে লেখা হয় নাই। অ্যাকশন লেখা না হলে আসে কি করে? এই যে এখানে ধরেন ধরলাম, এখানে রান করলাম, এখানে যাই, ইউআরএল আসছে, এখানে রিকোয়েস্ট আসছে। এখন সে কি করবে? এখানে সে ভিউটা, ওই যে পেজটা রিটার্ন করবে। পেজ বানালো সার্ভার থেকে, বানানোর পর ব্রাউজারকে দিয়ে দিল, ব্রাউজার এটা পেয়ে গেল, কেমন? এখন আমি কিছু একটা লিখলাম, সেভ বাটনে যতই ক্লিক করি ওখানে কেন যায় না? বাটন ইভেন্টের তো কোনো কাজ নাই। কন্ট্রোলার তো বাটনের আন্ডারে তো কিছু করা হয় না। কি করতে হবে? বাটন এগেইনস্টে কি করতে হবে? রিকোয়েস্ট করতে আচ্ছা আপনারা আমাকে একটু মানে অনেস্টলি বলবেন যে আপনারা এই HTML পেজ নিয়ে কখনো কাজ করেছেন? করেন নাই? আচ্ছা আপনারা কেউ করেন নাই? হ্যাঁ PHP তে, রাইট। সো PHP তে কিভাবে করতেন বলেন তো? একটা ফর্ম নিতে হবে। একটা ফর্ম নিতাম, আর রানার সার্ভার ফর্ম না নিলে কি কাজ করবে? কাজ করবে না, তো আমরা বুঝে গেলাম। একজনে বুঝছি, আর বাকি 399 জন আমরা বুঝি নাই। জি,
স্যার ডাটাটা বাইন্ড করা হয়নি স্যার। ডেটা বাইন্ড তো পরে, আমার তো যাচ্ছেই না ওখানে। সেটা নিচ্ছে কিন্তু কিভাবে নিচ্ছে এটা তো সে করতে পারতেছে না। কোথায়? কোন বক্সের এগেইনস্টে স্যার সেভটা হবে স্যার এটা তো না না, আমার তো এখানে রিকোয়েস্টে আসছে না, আমার তো আগে রিকোয়েস্ট আসতে হবে, দেন না আমি দেখবো আচ্ছা রিকোয়েস্ট আসছে, মানে বাটনে ক্লিক করার পরে এই জায়গায় চলে আসছে কিন্তু আমি কোনো ডেটা পাচ্ছি না, কেন পাচ্ছি না, কি জন্য পাচ্ছি না, সেটা হচ্ছে পরের কেস। আগের কেস হচ্ছে কি আমার এখানে কলে আসে না, তাই না? তো কল কেন আসে না? একজন উত্তর দিয়েছে, ওনার উত্তর হচ্ছে সঠিক, পারলে ওনাকে চকলেট খাওয়া দিবেন। সো আমরা সেই জায়গাটা আসি ঠিক করি। আমরা যাচ্ছে না কারণ হচ্ছে আমরা কোনো ফর্ম নিই নাই। সো আমরা বডির ভিতরে এখানে একটা ফর্ম নেব, HTML এর ফর্ম। ফর্মের কি থাকে? মেথড থাকে না? মেথড কি দিব? গেট দিব না পোস্ট দিব? কেন গেট দিলে কি হবে? ও আচ্ছা, গেট দিলে ইউআরএল দেখাবে। শিওর আপনি? একটু দেখি ঘটনা আসলে কি ঘটে। ছেড়ে দিলাম। আচ্ছা, এবার আমি কিছু একটা লিখি, কামাল, সেভ বাটনে ক্লিক করি, এখানে আসছে, কি আসছে না আসছে আমি জানি না, একটু সার্ভারে যাই, ব্রাউজারে যাই, কি বলে, এখান থেকে ছেড়ে দিই। খেয়াল করে আমরা দেখি একদম উপরে ও দেখা যায় না, আরে হালকা দেখা যায়। খেয়াল করে দেখেন উনি যে কথাটা বলেছিল যে ফর্মে আমার যা আছে আমি যখন সেভ বাটন ক্লিক করব সব কিন্তু ইউআরএল এ চলে যাচ্ছে। তার মানে কি আমার ডেটা আসলে কোনো সিকিউর হলো না, কিন্তু কাজটা করবে, তাই না? আমি সিকিউর হলো কি হলো না সেটা পরের ইস্যু, আমরা সিকিউরিটির দিকে অনেক বেশি থাকি, সেদিকে আমরা পরে যাই, এদিকে থাকুক, নাম ঠিকানা থাকুক। এতদিন আমি কষ্ট করে লিখতাম, বানান ভুল হলে কাজ করতো না, এখন তো সে লিখে দিচ্ছে, আমার অসুবিধা কি? ঠিক না? এখন তো সে নিজে লিখে দিচ্ছে, আমার তো প্রবলেম নাই। এখন ব্যাপার হচ্ছে আমি এখানে বসে কি সে নামটা পাচ্ছি? ইউজার যে ভ্যালুটা দিচ্ছে সেটা কিন্তু আমি এখানে বসে পাচ্ছি না। কেন পাচ্ছি না আমাকে বলেন তো? এই জায়গায় বসে ইউজার যে নামটা দিচ্ছে সেটা আমি কেন পাচ্ছি না? তো একজনে কেন, বাকিরা কেন বুঝতেছেন না? না বুঝলে বলেন, আমি ক্লাস আপাতত বন্ধ রাখি 10 মিনিটে। ওকে, তাহলে আমরা এখানে সেটাকে আগে ধরি। সো স্ট্রিং ওটা ধরার দরকার আমরা জানি যেভাবে দিব সেভাবে চলে আসবে, আমরা সরাসরি মডেলটাই ধরে ফেলি, কেমন? সো স্টুডেন্ট ধরলাম মডেল, তার মানে এখানে পেলে তো আমরা বুঝে যাবো হ্যাঁ আমার ডেটা আসতেছে। রান করি। সো ফার্স্ট টাইম মডেলের ভিতরে কোনো কিছু নাই, কন্টিনিউ করে দিই, কিছু নাই। এবার আমি দিলাম কামাল, সেভ করি। এবার মডেলের ভিতরে কি পাচ্ছি? তার মানে আমি এখন কি করতে পারবো? সেভ করতে পারবো ডেটাবেজে, তাই না? হাওয়ার একটাই উদ্দেশ্য যে আমাকে ডেটাবেজে সেভ করতেই হবে, তাই না হাওয়া? আপনার তো একটাই উদ্দেশ্য যে আমি কন্ট্রোলার কিছুই বুঝি না, আমার ডেটাবেজে সেভ করতে হবে। তা আসি আপনার কথা রাখতে যাই। আমরা জানি আমাদের ম্যানেজার বানানো আছে, রিপোজিটরি বানানো আছে, দিয়ে দিব, ও নিশ্চয়ই কি করে দিবে? সেভ করে দিবে। আগে আমরা একটু দেখে আসি যে স্টুডেন্ট ম্যানেজার যে তার আসলে কোনো লজিক টজিক কিছু আছে কি না। রেজিস্ট্রেশন নাম্বার এক্সিস্ট, এগুলো আমাদের, আচ্ছা এগুলো থাকুক, সমস্যা নেই। আগে আমরা একটা আসলে এন্ট্রি করার ট্রাই করি। ইফ মডেল ডট, আচ্ছা স্টুডেন্ট এন্ট্রি করতে গেলে কি কি জিনিস লাগে? রিকোয়ার্ড কি কি জিনিস? রিকোয়ার্ড হচ্ছে সাব ডিস্ট্রিক্ট আইডিটা হচ্ছে রিকোয়ার্ড, তাই না? রেজিস্ট্রেশন নাম্বার নাল, প্রবলেম নাই। তার মানে সাব ডিস্ট্রিক্ট আইডিটা আমাকে দিতে হবে। সো সাব ডিস্ট্রিক্ট কিছু ভ্যালু দেখে আসি আমরা, 2 4, সো নো প্রবলেম। আমরা এখানে বসে নেম নট ইকুয়াল টু নাল, মডেল ডট সাব ডিস্ট্রিক্ট আইডি ইকুয়াল টু 2। জাস্ট আমি নিজের হাতে দিয়ে দিলাম, আমরা তো জানি এগুলো আমরা ইউজার কাছ থেকে পরে নেবে, আমি নিজের হাতে দিয়ে দিলাম। দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে এটা আসলে আমার ডিবি পর্যন্ত যায় কি না। সো স্টুডেন্ট ম্যানেজার, আগের মতোই সব কিছু, স্টুডেন্ট ম্যানেজার। var নিয়ে আলোচনা হয়েছে আপনাদের সাথে, অ্যাডভান্স হিসাব নিয়ে আলোচনা হয়েছে। ওকে, সো var is added equal to
স্টুডেন্ট ম্যানেজার ডট সেভ কাকে পাঠাবো, মডেলটা পাঠিয়ে দেব। ওকে, আগে আমরা দেখে আসি যেটা সেভ হয় কিনা, এবং রাউটিংটা একটু ঠিক করে দিয়ে আসি, বারবার ইউআরএল ঘোরাতে ভালো লাগে না। তাহলে এখন আমি রান করলেই ওটা রান হবে, তাই না? পেজটা রান হবে। খেয়াল করে দেখেন, যখন আমার রিকোয়েস্টটা আসতেছে ফার্স্ট টাইম, ইউজার কি বলছে? ইউজার বলছে তুমি আমাকে কি দাও, পেজটা দাও। তখন এসে এখানে কল দিচ্ছে। এখানে কল দেওয়ার পর আমরা জানি এটা ফাঁকা, সবই ফাঁকা। এমভিসি যে কাজটা করে, আপনার অ্যাকশনের মধ্যে যদি কোনো একটা অবজেক্ট থাকে, কোনো একটা ক্লাস থাকে, সে নিজ থেকে এই ক্লাসের একটা অবজেক্ট বানায় দেয়। অবজেক্ট যদি না বানাতো আমরা এই জিনিসগুলো কোথায় পেতাম? আমরা কি পেতাম? সে নিজ থেকে অবজেক্ট বানায়, সেই জন্য এই যে এটা জিরো, এটা জিরো আমরা পাচ্ছি। ওকে, সো আমরা এখানে চেক করে দেখছি যে মডেলের নাম যদি আমার নাল না হয় তাহলে তুমি সেভ করো। আমরা জানি এখন পর্যন্ত ইউজার কোনো কিছু দেয় নাই, তার মানে এটা বাইরে চলে যাবে। ওকে, সো আমরা পেজ একটা পেলাম, আমরা দিই আমাদের ডেটাবেসে একটু দেখে আসি স্টুডেন্ট কি আছে। একদম 13 পর্যন্ত আছে। যেহেতু সেভটা হাওয়ার জন্যই করছি, তাহলে আমরা হাওয়ার নামটাই ইউজ করি, হাওয়া। সেভ দিলাম, নেম যেহেতু আসছে ডিস্ট্রিক্ট দিলাম, সেভ করতে যাই। আচ্ছা, এক্সেপশন কেন? নেম অ্যাড্রেস, হ্যাঁ চেক করে দেখব আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সাব ডিস্ট্রিক্ট বলছে কি যে ওটা নাই, কেন? ও আচ্ছা, সাব ডিস্ট্রিক্ট এগুলো তো ডিস্ট্রিক্টের আইডি, ওটা পড়বে 3 অ্যাকচুয়ালি। কোন ডিস্ট্রিক্ট একটু দেখি তো, আসলে 3 নাম্বার না, কদমতলী মানে চট্টগ্রাম, আমি চাটগাইয়া, এই জন্য তো ঝামেলাটা হচ্ছে, বলবেন না, মজা করলাম। সো আমরা আবার চেষ্টা করি, সেভ হয়ে গেল, তাই না? এখন ইউজারকে আমি মেসেজ দেখাবো। ইউজার কি মেসেজ দেখতে পাচ্ছে? পাচ্ছে না, কারণ মেসেজের কোনো কিছু আমরা এখনো লিখি নাই। তো আসি, ইউজারকে মেসেজ দেখাতে হলে কিভাবে আমরা দেখাবো। অ্যাকচুয়ালি আমরা অনেকভাবে আসলে পাঠাতে পারি। আমরা আপাতত যেভাবে আমরা পাঠাবো, যদি সেভ হয়, ইফ ইজ অ্যাডেড, যদি সেভ হয়, মনে রাখবেন এমভিসিতে কন্ট্রোলার থেকে ভিউতে ডেটা পাস করার অনেকগুলো ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে মডেল দিয়ে পাস করা, আরেকটা ওয়ে হচ্ছে ভিউ ব্যাক দিয়ে পাস করা, আরেকটা হচ্ছে আপনার ভিউ ডেটা দিয়ে পাস করা, এরকম অনেকগুলো বিষয় আছে। সো আমরা আপাতত ভিউ ব্যাক দিয়ে পাস করি। ভিউ ব্যাক কী জিনিস সেটা নিয়ে আমি নেক্সট ক্লাসে আপনাদের সাথে এমনিতে ডিটেল আলোচনা করব। আপাতত এতটুকু জেনে রাখেন, ভিউ ব্যাক একটা ডাইনামিক জিনিস, ওকে আপনি যা দেবেন তাই নেবে। এবং ডটের পরে আপনি একটা কি তৈরি করবেন, একটা কি, কে ইউআই কি, কি মানে হচ্ছে আপনি যেটা দিয়ে চিনবেন। সো আমি দিলাম হচ্ছে মেসেজ, আমি এই নামে দিলাম, ইকুয়াল টু, এখানে আপনি যে ভ্যালুটা দিবেন ওই ভ্যালুটা কি ওখানে চলে যাবে। সো মেসেজ আমি দিলাম হচ্ছে সেভ সাকসেসফুল। আচ্ছা, যদি অ্যাড না হয় তাহলে কি ঘটবে? এটা হচ্ছে সাকসেস মেসেজ, অ্যাকচুয়ালি সাকসেস মেসেজ, আর এটা হচ্ছে ফেল মেসেজ। সাকসেসফুলি ফেলড, হ্যাঁ এটা ভালো বলছেন, সাকসেসফুলি ফেলড। আচ্ছা, আমরা একটা ট্রাই ক্যাচ বসাই। যে কোনো সময় আমাদের অ্যাপ্লিকেশনের উপরে হামলা আসতে পারে, সো সেই হামলা থেকে বাঁচানোর জন্য আমরা এখানে ক্যাচ ধরলাম। এই ক্যাচের ভিতরেও আমরা একটা ফেল্ড মেসেজ আসলে পাস করে দেব।
যদি কখনো মেসেজ আসে সেই মেসেজটা আমরা এখানে দিয়ে দিব e.message। এবার আমরা একটু যাই আমাদের ক্রিয়েটে। একটু খেয়াল করে বলেন তো, প্রথম যখন পেজটা আসবে তখন কি আসলে কোনো মেসেজ নিয়ে আসবে? আসবে না। তাহলে এখানে আমার একটু চেক করতে হবে, তাই না? এই জায়গায় একটু চেক করতে হবে। তো আমরা এখানে বসে আছি হচ্ছে HTML এ। HTML এ বসে তো আর ইফ এলস লজিক লেখা যায় না, কিন্তু যেহেতু আমরা MVC করছি সে আমাদেরকে কিছু ফ্যাসিলিটি দিচ্ছে। আপনারা একটু দেখতে যদি দেখেন স্টুডেন্ট স্ল্যাশ ক্রিয়েট যেটা, এই যে ক্রিয়েট যেটা, এটার পরে ডটের পরে দেখেন একটা এক্সটেনশনটা কি আসলে CSHTML। তার মানে এটার মিনিং হচ্ছে C# and HTML। আপনি এই পেজটার মধ্যে HTML ও করতে পারেন, পাশাপাশি C# এর কোডও করতে পারেন। তো যেহেতু C# এর কোড করা যায়, আমরা একটু দেখি কিভাবে আসলে করা যায়। ইফ এটাকে আসলে C# হচ্ছে হচ্ছে না। C# হতে হলে শুরুতে একটা @ সাইন দিতে হবে। তো আমরা ইফ viewBag ডট সাকসেস মেসেজ নট ইকুয়াল টু নাল, যদি সাকসেস মেসেজ কি না হয়, নাল না হয়, তাহলে তুমি কি করো, আমি একটা পি ট্যাগ দিচ্ছি, আর কিছু না। পি ট্যাগের মধ্যে আমি সার্ভার থেকে যে মেসেজটা আসবে সেই মেসেজটা এখানে প্রিন্ট করে দিচ্ছি। তার একটা কালার দেব, স্টাইল কালার গ্রিন, ফন্ট সাইজ না, ফন্ট ওয়েট বোল্ডার দিলাম। আমরা জানি সাকসেস মেসেজ এবং ফেইল্ড মেসেজ একসাথে তো আর আসবে না, তাহলে এখানে একটা এলস ইফ আমরা ইউজ করব। কার জন্য বলেন তো? গুড। ফেইল্ড মেসেজ, এটাকে কপি করি, এখানে বসাই, এটা হবে কি রেড। তো সার্ভার থেকে যেটা আসবে যদি সেটা থাকে তাহলে দেখাবে, না থাকলে দেখাবে না। এটা কি ফেইল্ড মেসেজ হবে না? আচ্ছা বলেন তো এর কাছ থেকে আসলে কি ভ্যালু প্রিন্ট হবে? এই যে এইটুকুর কাছ থেকে আসলে ভ্যালু প্রিন্ট হবে? কেন প্রিন্ট হবে না? বিকজ এটা একটা টেক্সট, আর কিছু না। এটা যে C# এর জিনিস এটা সে আসলে বুঝতে পারছে না। বুঝতে তাকে বোঝাইতে হলে কী করতে হবে? @ সাইনটা দিতে হবে। এবং সব থেকে ভালো হচ্ছে আপনি একটা ব্র্যাকেট তাকে দিয়ে দেওয়া। ব্র্যাকেট না দিলেও কাজ করবে, কিন্তু দেওয়াটা হচ্ছে সেফ। এখন সে বুঝতে পারছে এটা একটা ভিউব্যাগ। দেখেন ডাইনামিক, সে বলে দিচ্ছে, মাউস নিলে সে বলে দিচ্ছে ডাইনামিক ওয়েব ভিউ পেজ ডট ভিউব্যাগ। ওকে, এটা নিয়ে আমি ডিটেল আলোচনা করব পরবর্তী ক্লাসে। কার সামনে? না না না, সে তো যে এখান থেকে তো পাচ্ছে। ইফের একটা অংশটাই তো এটা। এলস ইফ কিন্তু স্বয়ংসম্পূর্ণ না। আপনাদের সাথে ইফ এলস নিয়ে যখন আলোচনা হয়েছে তখন বলার কথা যে ইফ সে নিজেই স্বয়ংসম্পূর্ণ, এলস ইফ সে কখনো নিজে স্বয়ংসম্পূর্ণ না, তার উপরে অবশ্যই ইফ থাকতে হবে। তার মানে এটা এটার সাথে লিঙ্ক আপ, বুঝতে যাচ্ছে? এর জন্য এখানে লাগবে না। আপনি যদি আরেকটা ইফ তৈরি করতে যান আপনাকে দিতে হবে। এতটুকু আমরা বুঝছি কি? এতটুকু, বেশি কিছু কিন্তু আমি এখনো করি নাই। আমি জাস্ট শুধু একটা HTML পেজ নিলাম, একটা টেক্সট বক্স নিলাম, একটা বাটন নিলাম, সাবমিট করে ট্রাই করলাম যে আমাদের কন্ট্রোলার পর্যন্ত যায় কি না। কন্ট্রোলার পর্যন্ত যেহেতু আসছে, আর বাকি এই কাজটুকুনি আমরা অতীতে আলোচনা করেছি, এইটুকুনি আমাদের দেখার প্রয়োজন নাই। এখন আমরা নতুন করে দেখলাম যে সেভ হওয়ার পর আগে আমরা মেসেজ বক্স ডট শোতে আমরা দেখাতাম, এখন আমরা কিভাবে ইউজারকে মেসেজটা দেখাতে পারি। সো আমরা ইউজারকে ভিউব্যাগের মাধ্যমে মেসেজটা আসলে এভাবে দেখাতে পারি। ভিউব্যাগের একটা স্কোপ আছে। ভিউব্যাগের স্কোপ হচ্ছে এতটুকু, সে একবার যদি কোনো ভ্যালু প্রিন্ট করে দেয় তার কাছে আর কোনো ভ্যালু থাকে না। অর্থাৎ আপনি কন্ট্রোলার থেকে ওকে পাঠিয়ে দিলেন, সে এখানে এসে এখানে প্রিন্ট করাই দিল। এই পেজটা যত প্রিন্ট হওয়ার সময় আপনি যতবার ইচ্ছা ততবার তাকে ইউজ করতে পারেন। এই পেজটা যখন একবার প্রিন্ট হয়ে যাবে, সেকেন্ড টাইম আপনি ওর কাছে আর কোনো ভ্যালু পাবেন না। এতটুকু একটু মাথায় রাখি আমরা, যে একবার যখন সে ভ্যালু প্রিন্ট করে দিবে ওর কাছে আর ভ্যালু থাকবে না। এটার অর্থ এটা না যে এই লাইনে একবার প্রিন্ট করলে এই লাইনে পাবে না, বিষয়টা তা না। এই পেজটা রেন্ডার হওয়ার সময় যতবার আপনি ইউজ করলেন ততবারই সে প্রিন্ট করবে। অর্থাৎ পেজটা একবার রেন্ডার হয়ে যাওয়ার পর ওর কাছ থেকে আপনি আর কোনো ভ্যালু পাবেন না। ক্লিয়ার? আমরা
আচ্ছা, এবার একটু দেখি যে আমাদের আসলে মেসেজটা আমরা ঠিকমতো পাই কিনা। সো এবার দিয়ে অন্য একটা আরমান সেভ করি, সেভ সাকসেসফুল পেয়েছি আমরা। ওকে, সো আমরা এতটুকু একটু প্র্যাকটিস করে ফেলি, তারপরে আবার করি। আমরা কি কি করলাম অ্যাকচুয়ালি, আমরা নতুন করে একটা কন্ট্রোলার নিলাম, একটা স্টুডেন্ট কন্ট্রোলার নিলাম। স্টুডেন্ট কন্ট্রোলারের মধ্যে আমরা একটা অ্যাকশন নিলাম, এটা নাম আমরা দিলাম কি ভিউ রেজাল্ট, বোঝানোর জন্য। আসলে আমরা সবসময় ইউজ করব কি অ্যাকশন রেজাল্ট, অ্যাকশন রেজাল্ট। সো আমরা একটা অ্যাকশন নিলাম, নেয়ার পর আমরা কি করলাম, তার জন্য একটা ভিউ তৈরি করলাম। এটা হচ্ছে আমাদের সেই ভিউটা। ভিউতে আমরা পেজটা ডিজাইন করলাম, একটা টেক্সট বক্স নিলাম, একটা বাটন নিলাম, এটা যেন সার্ভার পর্যন্ত যেন পৌঁছাতে পারে সেই জন্য আমরা কি নিলাম, HTML এর একটা ফর্ম নিলাম, ফর্মের একটা মেথডের অবস্থা কি দিলাম, গেট। আচ্ছা, যার কারণে আমরা কোনো কিছু সাবমিট করলে ইউআরএল এ আমাদের সব কিছু চলে আসে। ওকে, এরপরে আসি, আমরা কন্ট্রোলারে বসে সেই ডেটাটাকে আমরা কি করলাম, রিসিভ করলাম, তাই না? চেক করে দেখলাম যে নাল কিনা, যদি নাল না হয় তাহলে আমরা কোথায় পাঠাচ্ছি, সেভ করার জন্য ম্যানেজারকে পাঠিয়ে দিচ্ছি। ম্যানেজার তো জানে কিভাবে সেভ করতে হবে। সো সে সুন্দর মতো জিনিসটাকে সেভ করে এনে আমাদেরকে বললো হ্যাঁ সেভ হলো, আমরা এখানে বুলিয়ান ভ্যালু পেলাম। পাওয়ার পর আমরা ইউজারকে মেসেজ দেখানোর জন্য ভিউ ব্যাক নামক একটা ডাইনামিক জিনিস আমরা ব্যবহার করছি। ওকে, এটা একটা ডাইনামিক ভেরিয়েবল আমরা দিলাম, দিয়ে আমরা একটা কি তৈরি করলাম, কির এগেইনস্টে আমরা ভ্যালু দিলাম। এবং আমরা পরবর্তীতে কেন পাচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখেন, পরবর্তীতে কিন্তু আমি ওই ভিউটাই আবার পাঠিয়ে দিচ্ছি, অর্থাৎ যে ভিউটা তার কাছে আসছে ওই ভিউটাই কিন্তু আমরা তাকে পাঠিয়ে দিচ্ছি। তো এই ভিউটাই যেহেতু তার কাছে পাঠিয়ে দিচ্ছি, আপনি ভিউ ব্যাক যতগুলো লিখেন না কেন সবগুলো এই ভিউতে আমরা কি পাবো, যতগুলো আমার ভিউ ব্যাক থাকবে সবগুলো তার নিচের যে ভিউটা ওই ভিউ সে এটা পাবে। বুঝা যাচ্ছে? এগুলো একটু মাথায় রাখেন যে আমি যে এখানে ভিউ ব্যাকগুলো লিখলাম, এই ভিউ ব্যাক একদম আমি যে ভিউটা রিটার্ন করব সেগুলো অ্যাক্সেস করতে পারবে। তো এই ভিউতে এসে আমরা দেখলাম, চেক করে দেখলাম যে যদি নাল না হয় তাহলে তুমি সাকসেস মেসেজ দেখাও, যদি ফেইল্ড হয় তাহলে তুমি ফেইল্ড মেসেজ দেখাও। ক্লিয়ার আমরা এতটুকু? কোনটা ফর্ম? এটা তো HTML এর ফর্ম, না থাকলে তো আমি সার্ভারে পাঠাতে পারবো না। HTML ফর্ম মানে হচ্ছে আপনার এই ভিতরে যে ডেটা আপনি যে লিখলেন এগুলো যেন সার্ভারে পোস্ট হয়, সার্ভার পর্যন্ত যাওয়ার জন্য আমরা ফর্ম দিলাম। না হলে তো এর আগে আমরা দেখলাম যতই আমরা সাবমিট বাটন ক্লিক করে যাচ্ছে না। বুঝতে পেরেছি? আপনার যদি HTML এ গ্যাপ থাকে আপনাকে HTML স্টাডি করতে হবে। HTML স্টাডি করতে বেশি সময় লাগবে না, 3-4 দিন লাগবে, 3-4 দিনও লাগবে না, আপনি 2 থেকে 3 দিনে আপনি মোটামুটি কভার করে ফেলতে পারবেন যদি একটু সময় দেন। আর HTML যদি আপনি না জানেন আপনি ওয়েবে ডিজাইন করতে পারবেন না, কারণ এই পেজগুলো আপনি কী করে ডিজাইন করবেন যদি আপনি HTML এর ট্যাগগুলো না জানেন। আচ্ছা, আমরা একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে যখন আমার এই পেজটা একটু খেয়াল করে সবাই শুনি, খুবই গুরুত্বপূর্ণ। পেজটা যখন আমি চাচ্ছি ইউজারের কাছ থেকে তখন সে এটাতে কল দিচ্ছে, তাই না? কিন্তু খেয়াল করে দেখেন সে একটা এমটি অবজেক্ট বানায় নিচ্ছে না, এমটি একটা সে অবজেক্ট বানায় নিচ্ছে। আমাকে একটু বলেন, এটাকে যদি আমি একটা মেথডের মতো করে যদি চিন্তা করি, এটা কি একটা মেথড না? আর এটা কি তার প্যারামিটার। তার মানে কোন একটা মেথডকে যদি কেউ কল দেয় তাকে কি পাঠাতে হয়, প্যারামিটার দিয়ে দিতে হয়। আমরা কি প্যারামিটারটাকে দিলাম? প্যারামিটারকে আমরা দিয়েছি? বুঝি নাই। আমরা এই মেথডটা কল দিলাম না? কোন জায়গা থেকে? ইউআরএল থেকে। যখন কল দিলাম তখন কি আমরা স্টুডেন্ট ওর কাছে পাঠালাম? আমরা কিন্তু পাঠাই না। প্রথমবার সাবমিট করার সময় না ফর্ম দিয়ে দিচ্ছে সবকিছু, কিন্তু প্রথমে যখন গেট করছি তখন কি কোনো কিছু পাঠালাম? পাঠাই নাই, যার কারণে এটা কি সব এমটি। যদি আমি কোনো কিছু না পাঠাই আমি এটা এখানে কেন দেব? এই কোশ্চেনটা আসে কিনা? এবং আমি এখানে বসে বসে চেক করতেছি আমার এটা নাল কিনা, অমুক নাল কিনা, তমুক নাল কিনা। এরকম যদি আমার 50টা হয় আমি কি বসে বসে 50টা নাল কিনা চেক করবো? এটা কোনো যুক্তি? তাহলে আমার গেটের সময় তো এই জিনিসগুলোর কোনো প্রয়োজনই নাই, ব্যাপারটা তো তাই। আচ্ছা, তাহলে আমরা যে কাজটা করবো, গেটের সময় আমার দরকার কি? শুধু পেজটা দরকার। ওই পেজ রিলেটেড যদি কোনো কিছু লাগে, কোনো ডেটা যদি লাগে, সেই ডেটা সে কি করবে? পেজের সাথে বাইন্ড করে দেবে, এছাড়া তার কোনো কিছু দরকার নাই।
আর যখন আমি পোস্ট করব একটা গেট একটা পোস্ট, গেট মানে কি www.facebook.com দিলাম, সে আমাকে যেটা দিবে দিস ইজ কল্ড গেট রিকোয়েস্ট। আমি যখন আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাবমিট করছি এটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট। বুঝতে পারছি? তাহলে গেট রিকোয়েস্টের সময় নিশ্চয়ই আমার কোনো ডেটা পাস হয় না, পোস্টের সময় পাস হয়। তাহলে আমরা কি এতক্ষণ ভুল করছিলাম না? তা সে এটাকে আমরা শুদ্ধ করি। ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ জীবন আগাতে হবে। সো পাবলিক উপরে আমরা লিখি পাবলিক অ্যাকশন রেজাল্ট। আমার ভিউর কোন নামটার সাথে মিল না থাকলে ভিউ কাজ করবে না। অ্যাকশনের নামের সাথে মিল না থাকলে ভিউ কাজ করবে না। অ্যাকশনের নাম যেটা ভিউর নামও সেটা হতে হবে, যেটা আমরা অলরেডি দেখে আসছি। এখন খেয়াল করে দেখেন, একই ভিউ আমি দুটো মেথড দিয়ে কাজ করতে যাচ্ছি না, দুটো অ্যাকশন দিয়ে, একটা গেট একটা পোস্ট। তাহলে আমি কি লিখবো ক্রিয়েট গেট ক্রিয়েট পোস্ট এভাবে লিখলে কি কাজ হবে? কারণ ভিউর নাম তো আমার একটা, ওই ভিউর নামের সাথে তো মিলে লিখতে হবে। তার মানে এটা আমাকে কি করতে হবে? ক্রিয়েটই লিখতে হবে। এর ভিতরে কি আমি কোনো কিছু দিব? গেটের সময় কোনো কিছু দিব? দেব না। তার মানে এটা কি থাকবে? ফাঁকা থাকবে। সে কি রিটার্ন করবে? রিটার্ন ভিউ। সে ভিউটা রিটার্ন করে দিবে। ভিউতে আমার কোনো কিছু পাঠানোর এই মুহূর্তে দরকার নেই। আচ্ছা, এবার দেখেন, এটা আমার গেট। ইউজার যখন গেট রিকোয়েস্ট করবে তখন এখানে আসবে, ইউজার যখন পোস্ট করবে তখন এখানে আসবে, ঠিক না? আচ্ছা, বুঝা কি যাচ্ছে যে কোনটা গেট কোনটা পোস্ট? কিভাবে বোঝা যাচ্ছে? প্যারামিটার দিয়ে। আচ্ছা, এটা কে বুঝতেছে? আমি আপনি বুঝতেছি, অ্যাপ্লিকেশন কি বুঝতেছে? দেখি অ্যাপ্লিকেশন বুঝি কিনা। অ্যাপ্লিকেশন কি বুঝতে পারছে? বুঝতে পারে না। সে কি বললো? একটু পড়ে দেখেন। Current request for action create on controller type student controller is ambiguous between the following action method. হ্যাঁ, এই নামে সে যে অ্যাকশন মেথডটা পাচ্ছে, এই নামে দুইটা পাচ্ছে, সে কোনটাকে রেন্ডার করবে সে বুঝতেছে না, সে কনফিউশনে পড়ে গেল। যেহেতু সে কনফিউশনে পড়লো, তার কনফিউশন দূর করার জন্য আমাদের কাছে ঔষধ আছে। যদিও বর্তমানে অ্যান্টিবায়োটিক নাকি বাংলাদেশে কাজ করছে না, কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক কাজ করবে। সেই অ্যান্টিবায়োটিক হচ্ছে, আমরা একটাকে বলে দিব যে ভাইয়া তুমি হচ্ছে পোস্ট, এসটিপি পোস্ট বলে দিলে সে খুশি। ঠিক আছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে। সো এবার যদি আমরা রান করি, ঠিক না? কোনো প্রবলেম নাই। আচ্ছা, এবার আমরা আসি, এটা যে গেট, এটা কি আমরা বলেছি গেট? বলি নাই। বাই ডিফল্ট সবই গেট থাকে। এরপরে যদি আপনি মনে করেন যে আপনি এক্সপ্লিসিটলি বলে দিবেন, তাহলে আপনি বলেন এসটিপি গেট। বাই ডিফল্ট সবই কিন্তু গেট থাকে, কারণ আমরা এতক্ষণ গেট দিয়ে তো সব কাজ করে আসছি। সো এখানেও একটা ডিবাগ পয়েন্টার ধরি, এখানেও একটা পয়েন্টার ধরি। আসলে আমরা দেখব গেটে কোথায় আসে, পোস্টে কোথায় যায়। ওকে, সো রান দিই। ডেভেলপমেন্টে যত পাপ করবেন তত পাপের প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। গেটে এখানে আসছে না, নামলাম, ছেড়ে দিলাম, পেজ চলে আসছে, দিলাম কিছু একটা। এবার আমরা সেভ বাটনে ক্লিক করব, দিলাম সেভ বাটনে ক্লিক। কোথায় আসছে? কেন পোস্টে যাওয়ার কথা ছিল না? গেট বলে দিছি, কারণ আমাদের ফর্মের মেথড কি ছিল? এটা কি আমরা বুঝতে পারছি সবাই? মনে হয় না, বুঝেন নাই? আপনার HTML এর মেথড কি? গেট। তার মানে সে কাকে কল দিবে? অলওয়েজ গেটকে কল দিবে। এইজন্য আমরা HTML এর যে ফরম্যাট, যে পোস্টের সময় যে সাবমিট করলে কি হবে সেটা আমরা বলে দিব পোস্ট, বাট পেজ আসার সময় সে এমনিতে গেট হয়ে আসে। বোঝা যাচ্ছে? সো এবার আমরা রান দিই। গেটে এখানে আসলো, পেলাম। আপনার নাম কি? সাজ্জাদ। আচ্ছা, এভাবে লিখেন। ওকে, সাজ্জাদ। সেভ বাটনে ক্লিক করলাম। এবার কোথায় আসছে? কারণ আমরা এটাকে পোস্ট বলে দিলাম, মেথডও পোস্ট বলে দিলাম, দুটো মিল পাচ্ছে, চলে আসছে। এখানে আমার ডেটা চলে আসছে। কেমন? এখন কি আর আমার নেম নাল নট ইকুয়াল টু নাল চেক করা লাগবে? লাগবে না। আমরা পরবর্তীতে ক্লাসে দেখব যে আমাদের রিকোয়ার্ড ফিল্ড যদি আমাদের একাধিক থাকে, তখন আমরা আসলে একসাথে কি করে সেটাকে ফিল্টার করব, একসাথে কি করে আমরা চেক করে দেখব যে
আমার এই রিকোয়ার্ডগুলো ইউজার দিল কিনা সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। কেমন আপনার যে কোশ্চেনটা ছিল, তাই না, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো যে এটা একটা ভ্যালিড কোশ্চেন, যে আমার যদি 20টা থাকে এরকম রিকোয়ার্ড ফিল্ড যেটা দিতেই হবে, আমি কি 20টা ইফ কন্ডিশন লিখবো বসে বসে? এটা কি লজিক্যাল না। তো সেটারও একটা সলিউশন আছে। আসি, প্রথমে প্যারাসিটামল দিয়ে কাজ না হলে বড় কিছু দিতে হবে আর কি। সো সেভ হলো, সেভ হওয়ার পর সে রিটার্ন করবে, সেভ সাকসেসফুলি আমরা দেখতে পাচ্ছি আগের মতো। এটুকু কি আমরা বুঝছি? কে বুঝি নাই একটু হাত তুলি। স্যার একটু আগে আরো একটা ব্যাপার দেখাইছিল। হ্যাঁ, ওটা হচ্ছে যে দুটো নাম থাকার কারণে। ওইটা ছিল হচ্ছে আমার একই নামে দুটো অ্যাকশন ছিল এবং দুটো গেট, এজন্য ব্রাউজার কনফিউশনে পড়ে গেল যে আমি কোন পেজটা রিটার্ন করব, কোন অ্যাকশন থেকে পেজটা আমি রিটার্ন করব। কারণ এই যে HTML আপনি যেটা দেখতে পাচ্ছেন, এই HTMLটা MVCর ভিউ ইঞ্জিন বানায়, অর্থাৎ সার্ভার থেকে এটা বানানোর পর তারপরে গিয়ে ব্রাউজারের কাছে পাস করে। এই জিনিসটা সার্ভার বসে তৈরি করে আগে, এই পেজটা সার্ভার নিজে বানায়, HTMLটা ও নিজে বানায়, বানানোর পর সে পাস করে দেয়, তারপরে গিয়ে ভিউতে সেটা সুন্দর মতো রেন্ডার হয় ইয়েতেই, ব্রাউজারে। তো যখন সে দুটো একই গেট নামে গেটের মধ্যে দেখতে পাচ্ছে, আমরা জানি মেথড ওভারলোডিং আমরা শিখে আসছি, তাই না? যদি আমি এখানে কোনো না দিই, নিয়ম অনুযায়ী C# কি আমাকে আটকানোর কথা? C# আটকাবে না। কেন আটকাবে না? কারণ মেথড ওভারলোডিং হচ্ছে এখানে, তাই না? আচ্ছা, তো মেথড ওভারলোডিং এর কারণে আমাকে কি করে নাই, C# আটকায় নাই, কিন্তু MVC কি করলো সেটা বুঝে নাই। সে আসলে কার কাছ থেকে পেজটা নেবে এটা তো সে জানে না, এই জন্য সে আসলে ইরোরটা দিল। সো সেই ইরোর আমরা অ্যাট্রিবিউট দিয়ে ঠিক করে ফেললাম। এটাকে বলা হয় অ্যাট্রিবিউট, অথবা আপনি এটাকে অ্যানোটেশনও বলতে পারেন। হ্যাঁ, অ্যানোটেশন অবশ্য অ্যানাদার কেস, সেটা আমি পরে আলোচনা করবো। আপনি অ্যাট্রিবিউট হিসেবে চিনে রাখেন অ্যাট্রিবিউট। এরকম MVCর অনেকগুলো অ্যাট্রিবিউট আছে। আপনারা একটু যদি সার্চ করেন ASP.NET MVC অ্যাট্রিবিউটস গুলো কি কি? এই যে গেট আছে, পোস্ট আছে, এই দুটো, আর কই বাইন্ড আছে। আচ্ছা, এই যে রিমোট যেগুলো, এগুলো আমরা পরে আলোচনা করব, বা এগুলো আমরা পরে আলোচনা করব। এটাকে অ্যাট্রিবিউট বলা হলেও এটা আসলে ডেটা অ্যানোটেশন, এটার নাম হচ্ছে ডেটা অ্যানোটেশন। C# ভাষায় এটা হচ্ছে অ্যাট্রিবিউট। কাস্টম অথেন্টিকেশন, কাস্টম অথরাইজেশন, এরর হ্যান্ডলিং, ডাটা ক্যাচিং, ফিল্টার, এগুলো একটু পড়তে হবে। হ্যাঁ, একটু পড়তে হবে, স্টাডি না করলে কেমনে হবে? মনে থাকবে অ্যাট্রিবিউট লিখে সার্চ করুন, একটু স্টাডি করবেন। এই যে বাসে আসা যাওয়ার সময়, এখন তো সবারই ফোনে ডেটা থাকে, আসা যাওয়ার সময় একটু সার্চ করবেন, ঘাটবেন। আপনি যদি আসলে কি ওই ঘটা করে পড়ালেখা করার দরকার হয় না এখন আর। যেমন আগে আমরা কি করতাম, রুটিন করতাম। রুটিনের জন্য আমি কত মাইর খেয়েছি আমি জানি। রুটিন করে পড়তে হবে, টেবিলের সামনে রুটিন থাকতে হবে। সকাল ওই ভোর অমুক টাইমে উঠে এটা, অমুক টাইমে উঠে এটা, হ্যাঁ এতটা বাজে বসতে হবে, এতটা বাজে উঠতে হবে। রুটিন করে আসলে পড়া হয় না, ওটা একটা যুগে ছিল, 90 দশকের ঘটনা। এই যুগে এসে এটা চলে না, কারণ এখনকার মানুষের সময় কম, মানুষ সময় মানে খুব দ্রুত চলে যাচ্ছে। তাহলে আসা যাওয়ার মাঝে যখন তখন পারলে বাথরুমে গিয়েও সেটাকেও সময় কাজে লাগান। আপনার কাজ আপনি করেন, যার কাজ সে করবে। সো অনেক সময় যেটা হয় যে আমরা রাত জেগে অনেক কাজ টাজ করি, ঘুমাতে পারি না, বাসে ঘুমাবেন। আর যদি আপনি বাসায় ভালো মতো ঘুমাই আসেন, তাহলে বাসে স্টাডি করবেন। মানে সময়কে কাজে লাগাতে হবে, এটা হচ্ছে মেন কথা। ব্যাপার হচ্ছে কি, আপনারা যে জিনিসটা আপনারা দেখেন সেটা হচ্ছে যে ভাইয়া এখানে কি লিখলো, এখানে কোন লাইন লিখলো, কোথায় একটা সেমিকোলন দিল, কোথায় একটা ইয়ে দিল। আসলে এটা তো ইস্যু না। ইস্যু হচ্ছে আমি এখানে এভাবে করলাম, আপনি তো আপনার মতো করে করবেন। আমি ওখানে ডিপ নিলাম, আপনি ওখানে ডিপ নিয়েন না। আমি টেবিল নিলাম, আপনি টেবিল নিয়েন না। আপনার ডিজাইন আপনার কাছে, বাট আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা আসলে বুঝছেন কিনা। আমার আজকের গোল কি ছিল? গোল ছিল হচ্ছে এটা যে ইউআরএল ছাড়া একটা ফর্মের থ্রুতে আমরা কি করে সার্ভারে পোস্ট করতে পারি, এটা আমাদের প্রথম টার্গেট ছিল। তো আমরা সেটা পোস্ট করলাম। পোস্ট করার পর আমরা একটা জিনিস ফেস করলাম যে প্রথম কথা ইউআরএল এ দেখা যাচ্ছে
ডেটা ফর্মে যা দিচ্ছে সেটা ইউআরএল দেখা যাচ্ছে, এটা একটা সিকিউরিটি ভায়োলেট করছে। দ্বিতীয়ত আমার নিজের লজিক আমাকে বলছে যে আমি যেহেতু গেট করব, আমার এটা যেহেতু একটা মেথডে যেহেতু প্যারামিটার পাঠাইতে হবে, আমি কোনো কিছু দিই নাই, তাহলে এটা আমি কেন কল করব? তার মানে এটা একটা রুলস ভায়োলেশন হচ্ছে। সেজন্য আমরা কি করলাম, এটুকুকে আলাদা করে ফেললাম। এখন আলাদা করার পর আমরা আরেকটা প্রবলেম ফেস করলাম। সে বলছে সে চিনে না, ভাই তুমি এত বোকা কেন? তো সে আবার উত্তর দিচ্ছে যে না, আমার কাছে আসলে জিনিস আছে, তুমি জিনিস অ্যাপ্লাই করো। তো আমরা সেটা অ্যাপ্লাই করলাম। কি জিনিস? অ্যাট্রিবিউট, এসিটিপি অ্যাট্রিবিউট। একটাকে বললাম তুমি গেট, আর একটাকে বললাম তুমি পোস্ট। আচ্ছা গেল। গেটের মধ্যে দেখেন কোনো কিছু না, সোজা সাপটা একটা লাইন, আর কিছু না। এবং মজার বিষয় হচ্ছে আপনি যদি ভিজুয়াল স্টুডিও 17 ইউজ করেন, এখানে খুব সুন্দর করে আপনি ভিউ এভাবে পাস করে দিতে পারেন, আপনার ওই লাইনটাও আর লাগবে না। কি হয়ে গেল? ও এটা 13, এটাতে সাপোর্ট করবে না। ধরেন এরকম, এই যে এই লাইনটা এখানে, ডেসক্রিপশন দিয়ে হ্যাঁ এই যে এখানে, তাহলে আপনারা এই লাইন লাগবে না। এই যে গেট শেষ, এটা হচ্ছে সিম্পল গেট। এটা তো 13 সাপোর্ট করে না। গেল এটা। এবার আসি পোস্টের বেলায়, যেটা আমরা প্রথম থেকে দেখে আসতেছিলাম। পোস্টে আমি কি করলাম, ট্রাই ক্যাচের সাথে আমরা আগে থেকে পরিচিত, এটা নিয়ে নতুন বলার কিছু নাই। আমি জাস্ট একটা প্রপার্টি চেক করছিলাম ওই সময়, এখন আমরা এটাও চেক করবো না, এটা দরকার নাই। আমরা নেক্সট ক্লাসে দেখবো আমরা আরও কিভাবে জিনিসটাকে ধরতে পারি। তো আমি জানি যে উইন্ডোজ ফর্মে যখন আমরা কাজ করতাম, ইউজারের কাছ থেকে ভ্যালু নেওয়ার পর আমরা নিজের একটা অবজেক্ট বানাতাম। মনে আছে যে স্টুডেন্ট ইকুয়াল টু নিউ স্টুডেন্ট ডট নেম ইকুয়াল টু নেম টেক্সট বক্স ডট টেক্সট, এভাবে তো আমরা করতাম। কিন্তু এটা যেহেতু এমবিসি, এটা আরও স্মার্ট, ও নিচ থেকে একটা অবজেক্ট আমাদেরকে বানাই দেয়। যখনই এখানে রিকোয়েস্ট আসবে তখন সে কি করবে, স্টুডেন্ট নামে স্টুডেন্ট মডেলের একটা অবজেক্ট সে বানাই দেয়। এই যে অবজেক্ট সে বানাই দিল, তাতে কি আমার পরবর্তীতে নিজেকে আর অবজেক্ট বানানো লাগছে না। আমি সিম্পলি তার অবজেক্টের যে কোনো একটা প্রপার্টি ধরে কোনো একটা ভ্যালু যদি আমার সেট করে লাগে, আমি সেট করে দিলাম। এখানে আমি সেট করলাম কেন? বিকজ আমি সাব ডিস্ট্রিক্টের কোনো ড্রপডাউন এখনো ভিউতে বানাই নাই, সেই জন্য আমি জাস্ট এখানে দিয়ে দিলাম। এটা তো আপনারা বুঝছেন, এটা তো আমার ক্লাসের কোনো অংশই না। আচ্ছা, এরপরে আমার কাছে ম্যানেজার যেহেতু বানানো আছে, আমি ম্যানেজারকে সিম্পল আমি কি করলাম, মডেলটা পাস করে দিলাম। ম্যানেজার কেমনে সেভ করলো সেটা সে জানে, তার খোদাই জানে, আমি জানি না, কারণ এটা আমরা আগে দেখে আসছি। সে সেভ করতে পারলো কি পারলো না, সে আমাকে ইয়েস অর নো জানাবে। আগে আমরা কি করতাম, ইয়েস পেলে মেসেজ বক্স ডট শো দিতাম, দেখাতাম সাকসেস, আর ফেলড হলে তাও সেখানে দেখাতাম ফেলড, তাই তো? এখানে আমরা কি করলাম, এখানে যেহেতু আমার মেসেজ বক্স নাই, তাই আমি ইয়েস হলে আমি কি করলাম, ভিউ ব্যাগের মাধ্যমে আমরা মেসেজটা পাঠাই দিলাম, যে কোনো একটা মেসেজ। ভিউ ব্যাগ কি জিনিস? এটা একটা ডাইনামিক জিনিস, এটার মধ্যে আপনি কি এবং ভ্যালু আকারে যায়। আপনি ভিউ ব্যাগ কথাটা লেখার পর ডট দিয়ে যে কিটা দিবেন, ওই কিটাই আপনাকে ইউজ করতে হবে, আর এটা হচ্ছে ভ্যালু। ওকে, মনে রাখবেন যে ভিউ থেকে, কন্ট্রোলার থেকে ভিউতে ডাটা পাঠানোর অনেকগুলো উপায় আছে। তার মধ্যে একটা হচ্ছে ভিউ ব্যাগ, একটা হচ্ছে ভিউ ডেটা, আর হচ্ছে মডেল। আমরা সবসময় মডেল দিয়ে পাস করব সব সময়, কিন্তু ছোটোখাটো যদি কোনো কিছু পাঠানো লাগে, যেমন মেসেজ, এটা আমার গুরুত্বপূর্ণ কিছু না, এটা আমার সিকিউরিটির কোনো কিছু না। একটা মেসেজ ইউজার দেখলে আমার কোনো প্রবলেম নাই, হ্যাকারে হ্যাক করলে আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো এই ধরনের ছোটোখাটো যদি কোনো কিছু হয়, সেগুলো আমরা কিসের মাধ্যমে পাঠাতে পারি? ভিউ ব্যাগের মাধ্যমে পাঠাতে পারি। আমরা কি সবাই শুনতে পাচ্ছি? ওকে, সো ভিউ ব্যাগের মাধ্যমে আমি কি করলাম, যে একটা দিলাম সাকসেস মেসেজ, একটাকে দিলাম ফেইল্ড মেসেজ, দিয়ে আমি মেসেজ ওখানে দিয়ে পাঠাই দিলাম, গেল এটা। এবার আসি আমি ভিউতে, যারা HTML জানেন তারা জানেন এখানে আমি কিছুই করি না, এটার সাথে এমবিসির কোনো সম্পর্কই নাই, ঠিক আছে? এটা একেবারে নর্মাল HTML, আর কিছুই না। শুধু আপনার কাছে মনে হবে এটা যে যেহেতু আমার এখানে বসে আমি ইফ এলস লিখতে পারি না, তাহলে আমার উপায় কি? হয় জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে, অথবা এই যে ফ্রেমওয়ার্ক আমি ব্যবহার করছি, এই ফ্রেমওয়ার্কের কোনো ফ্যাসিলিটি আমাকে নিতে হবে। তো আমরা ASP.NET ইউজ করছি, ওর এই পেজটা হচ্ছে রেজর পেজ। কি পেজ? রেজর পেজ। এই রেজর পেজটা আমরা জানি যে @ দিলেই আমরা C# লিখতে পারি, আবার C# এর ভিতরে @ দিলে আমরা HTML লিখতে পারি। বুঝে যাচ্ছে? আর আপনি যখনই কোনো HTML এর ট্যাগ লিখবেন, সে বুঝে যাবে যে এটা HTML। আপনাকে এখানে আলাদা করে এসে আবার এটাকে বলতে হবে না যে এটা আবার HTML। আপনি C# দিয়ে শুরু করলেন, শুরু করার পর যখনই আপনি HTML এর ট্যাগ বসায় ফেললেন, সে বুঝে গেছে এটা HTML। কিন্তু তার ভিতরে যখন আবার আপনি C# দিবেন, তখন আবার আপনাকে কি করতে হবে? @ দিয়ে শুরু করতে হবে।
আপনারা যারা পিএইচপি তে কাজ করে আসছেন বা যারা এই পিএইচপি বলতে আমি এর কথা বুঝেছি লারাভেলে কাজ করে আসছেন, তাদের এরকম একটা ভিউ ইঞ্জিন আছে, পেজ আছে, যেটার নাম হচ্ছে ব্লেড, তাই না? তো তারাও কিন্তু এভাবে কাজ করে, ব্লেডও ঠিক একই রকম কাজ করে। ভিউ দেখ, এটা কি কোনো স্কোপ আছে? হ্যাঁ, অবশ্যই স্কোপ আছে, এটা আমি আলোচনা করে ফেলছি। বিভাগের স্কোপ হচ্ছে সে একবার যখন প্রিন্ট করে দেয় তারপরে ওর কাছে আর কোনো কিছু থাকে না। একবার প্রিন্ট করা বলতে এই পেজটা একবার রেন্ডার হয়ে যাওয়ার পর ওর কাছে আর কোনো ভ্যালু থাকে না। আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে ওর কাছ থেকে কোনো ভ্যালু নিতে পারবেন না, ওর কাছে এটা থাকে না। আচ্ছা, সো আমরা দেখতে পাচ্ছি মানে এটা তো C# কোড মনে করেন, আর তো কিছু না। ইফ যদি না থাকে তাহলে তুমি এলাইন প্রিন্ট করো, যদি এটা না থাকে তাহলে তুমি এলাইন প্রিন্ট করো, দ্যাটস ইট, আর তো কিছু না। আর এখানে জাস্ট ভ্যালুটা বাইন্ড করাই দিলাম। আর এখানে আমরা একটা ফর্ম বানালাম, যে ফর্মের ভিতরে একটা সিম্পল একটা HTML, একটা ইনপুট টেক্সট বক্স আর একটা বাটন। টেক্সট বক্সে ভ্যালু দিলাম, বাটনে সাবমিট করলাম, চলে গেল। বাট একটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট হলো কি করে আমার নেমটা ওখানে বাইন্ড হচ্ছে। ইউজার যে ভ্যালু দিচ্ছে, ভ্যালুটা কি করে আমার মডেলের ওখানে বাইন্ড হচ্ছে, এই প্রশ্ন কারোর ভিতরে কি আসছে? আবার বলি, এই যে আমার স্টুডেন্টের যে নেম, এই যে নেম, এর ভিতরেই কেন সে ভ্যালুটা আনলো? সে কেন রেজিস্ট্রেশনের ভিতরে ভ্যালু আনে নাই বা অন্য কিছুর ভিতরে কেন আনে নাই, এর ভিতরে কেন আনলো? নালের সাথে তো সম্পর্ক নেই। নাল মানে নাল তো হবে পরে। আমি এখানে আসি, ধরেন ওই যে নাল উঠে ফেলছে ওটা, ইনপুটের নেমের সাথে ওই আগে তো আমার এখানে ভ্যালু তো বাইন্ড হয়ে আসছে, পরে না আমি চেক করছি নাল কিনা। ভ্যালু যে বাইন্ড হলো কি করে হয়ে আসছে? ইনপুটের যে নেম ফর্মের আছে ইনপুট নেম, একটা ফর্মের এই যে এটা না, এটা এটা শিওর নেমের ভিতরে যে নেমটা হবে ওটার সাথে মডেলের ওইটা যদি ভুল হয় তাহলে যাবে না। আর আইডি আইডি তো সিস্টেম টেক্সট বক্সের রিয়ালিটি HTML এর জন্য আপনারা শিওর? গেট করার জন্য স্যার আইডিটা টেক্সট বক্স সিএসএস অ্যাপ্লাই করতে চাইলে ওটার জন্য ইউজ করতে ও আচ্ছা, তাহলে তো আমরা তখন CSS বা জাভাস্ক্রিপ্ট ইউজ করি, তো এটা ফেলে দিই আমরা, কি বলেন? আচ্ছা গেল, এটা লাগবে। এটা লাগবে স্যার, যে স্যার মডেলের মডেলের নামের সাথে মিল লাগবে স্যার। অর্থাৎ আপনাদের সাথে আমি আলোচনা করছি কিনা মনে নাই, যাই হোক, .NET-এর সব কিছু বাইন্ড হয় হচ্ছে নাম দিয়ে, প্রপার্টি নাম দিয়ে। সো ওই নাম যদি ঠিকমতো থাকে তাহলে যে কোনো সময় যে কোনো জায়গায় ভ্যালু বাইন্ড হয়ে যায়। এবং গতদিন আপনারা দেখার কথা যে ইউআরএল-এ যে নামটা দেওয়া, ওই আপনাদের প্যারামিটার যে নামটা কোয়েরি স্ট্রিংয়ে, ওই নামের সাথে যদি আমার মডেলের নামের মিল থাকে সেখানে কিন্তু বাইন্ড হয়ে যায়। এবং ধরেন আপনি এখানে কমা দিয়ে যদি নেম দেন, স্ট্রিং নেমও যদি দেন, সে এটার ভিতরেও বাইন্ড করবে, এটার ভিতরেও বাইন্ড করবে। এটা কি দেখেছেন কখনো? দেখেছেন আপনাদেরকে? ইউআরএল-এর নাম লিখে দিতাম তখন। হ্যাঁ, তখন মডেলের ভিতরেও কিন্তু যায়, এটার ভিতরেও কিন্তু যায়, যত জায়গায় একই নাম পাবে সব জায়গায় ভ্যালু চলে যাবে। এটা দেখেছেন? এটাকে এই অ্যাপ্রোচটাকে বলা হয় গ্রিডি অ্যাপ্রোচ। গ্রিডি বা এটাকে আপনি ফ্লাডিং বলতে পারেন। সে ডেটা নেয় একটা বালতিতে করে, এরকম বালতি করে সে ছেড়ে দেয়, যার যার ওই নামের সাথে মিলবে সেখানে ভ্যালু অটোমেটিক সেট হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম এখানে এই নেমটা যদি আমি ঠিক মতো না দিই তাহলে কাজ হবে দন্ত না কেন না। এটাই হচ্ছে আমার মেইন কি পয়েন্ট, এটা ঠিক থাকতে হবে। ক্লিয়ার? এবার বলেন আপনাদের কনফিউশন ক্লিয়ার হলো কিনা, নাকি আরো কোথাও আছে? আমি দেখি যে সবকিছু মিলে 500টা জিনিসের বাইরে আমি কিছুই করি নাই। আমি যদি বলি যেমন এই যে এই কাজ, এটা কি আমার আজকের করার কাজ? আমাকে বলেন। এগুলো তো আমার আজকের করার কথাই না, আমার কথা হচ্ছে যে কি করে মেসেজ পাঠাবে সেটা আমার দেখানোর কথা। তাহলে দেখেন আমি কয় লাইন আসলে কোড করলাম, যদি আমি ট্রাই ক্যাচও আমার আজকের হিসাবই না। দেখেন আমি কয় লাইন কোড করলাম সর্বসাকুল্যে 4 লাইন। আর এখানে আসি, এখানে তো হচ্ছে আমি মেসেজ কি করে দেখাবো, একটা দেখালাম আর একটা ফেলে দিই, আমার তো দরকারই নেই। আর এত ডিজাইন আমার দরকার কি? আমি শুধু এই লাইনটা রাখবো হচ্ছে এই এক লাইন, আর রাখবো হচ্ছে এই এক লাইন, শেষ। আমার তো এগুলোর দরকারই নাই। তাহলে আমি এখানে করলাম 2 লাইন, এখানে করলাম 4 লাইন, 4 2 6 লাইন। আজকে সারাদিন আমি এটুকু শিখালাম। এবার এটুকুকে একটু যেন সুন্দর লাগে আপনাদের কাছে, যেন একটু ঠিক মতো বুঝতে পারি, সেটার জন্য আরো 2-3 লাইন লিখলাম। এখন ওই 2-3 লাইনে দিকে গিয়ে যদি আপনারা কনফিউশনে পড়ে যান, আমার তো 2-3 লাইনের দরকারই নাই। ব্যাপার কি তা না? 6 লাইন আগে করে বাইরে করা দরকার। হ্যাঁ, 6 লাইন আগে করা দরকার ছিল, তারপর বাকি। আচ্ছা
অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন যে কন্ট্রোলার কই, ও আচ্ছা, যে কি করে আমি এটা পাঠাবো, তাহলে আমার সার্ভারে সেভ করতে হতো না? আচ্ছা, যেহেতু করলাম রেখে দিই, আপনাদের কাজে লাগবে। ঠিকই শিখছে না, নাম দেওয়া লাগছে। বাস আসলে ভুলে গেছিলাম তো। আর কারো কোনো কনফিউশন আছে কিনা, থাকলে বলতে পারেন। আমরা ক্লিয়ার? তাহলে আমাকে কিছু প্রশ্নের উত্তর দেন। সেটা হচ্ছে, আমি যদি একটা পেজ তৈরি করি, ওই পেজ থেকে ডেটা পোস্ট করার জন্য আমাকে পেজের মেথড কি দিতে হবে? পোস্ট দিতে হবে। গেট দিলে কি সমস্যা হবে? ইউআরএল-এ দেখা যাবে। আচ্ছা, এবং আমি যদি এমভিসিতে কাজটা করি কন্ট্রোলারে, তাহলে আমার কয়টা মেথড লিখতে হবে, মানে কয়টা অ্যাকশন লিখতে হবে? দুটো অ্যাকশন, একটা গেট এবং একটা পোস্ট। কি করে বুঝাবো কোনটা গেট কোনটা পোস্ট? অ্যাট্রিবিউট দিয়ে। শেষ। এবার বলেন কয় লাইন লাগলো কথা বলতে? এটাই তো আমি বুঝালাম আজকে সারাদিন। স্যার একটা অ্যাকশনের মধ্যে কি স্যার একাধিক ভিউ থাকতে পারে, আপনি চাইলে করতে পারেন, তবে এটা লজিক্যাল না আর কি। কিন্তু কখনো যদি এরকম হয় যে আপনি এই অ্যাকশনে কোন একটা লজিক দিয়ে আপনি অন্য একটা ভিউ রিটার্ন করবেন, আপনি পারবেন। কিরকম পারবেন? এখানে ওই ভিউটার নাম বলে দেন, ঠিক আছে? আপনার ধরেন এডিট, একটা কথা, এডিট নামে একটা HTML বানানো আছে, আপনি সেটা রিটার্ন করতে পারবেন, সমস্যা নেই। বাট লজিক্যালি এটা লাগে না, কিন্তু অপশন আছে, আপনি চাইলে করতে পারেন, একাধিক ভিউ রিটার্ন করাইতে পারেন, সমস্যা নেই। ডিফল্টভাবে যদি কোনো কিছু না দেন, সে ওই এটার সাথে মিল রেখে যেটা পাবে ওইটাই নেবে। এখন ধরেন আপনার মনে হইলো যে আপনি এ নাম দিবেন না, মনে হইতেই পারে, বাবুরে কাস্টমারের কত কিছু চায়, তাই না? তো কাস্টমারের মনে হলো যে না, সে ক্রিয়েট নামে ওই ইয়ের নাম দিবে না, সে দিবে ABC ক্রিয়েট, একটা কথা, তার মনের খুশি। এখন তার মনের খুশি যেহেতু, ও তো আর চিনবে না, তখন তাকে কি করতে হবে? এখানে চিনাই দিতে হবে ABC ভিউর মধ্যে, তাকে চিনাই দিতে হবে যে আসলে ভিউ বলতে সে কোন ভিউটাকে চিনবে। বুঝতে পারছি? মাইক্রোসফট আসলে একটা জিনিস, বুঝছেন, যে কাস্টমার চাইবে কিন্তু পাবে না, এরকম কোনো কিছু আসলে ওরা রাখে নাই। আমি তাহলে ভিডিওটা ক্লোজ করলাম। হ্যাঁ, ইউজার ফ্রেন্ডলি করা যায় আর কি। হ্যাঁ, যতটা